কি অবস্থা? মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো না? এবং টেনশন নেওয়ার দরকার নেই। মানে তুমি হচ্ছে বেসিকটা নিয়ে যেতে পারলে সেখানে লিখতে পারবা, ঠিক আছে? টেনশন করার দরকার নেই। যদি তুমি চাপ নাও এবং টেনশন করো, দেখবা যে অনেক কঠিন লাগবে। আর যদি চাপ না নিয়ে একদম রিল্যাক্স মোডে থাকো, এখন আমি যেটা বলছি তোমার বিশ্বাস হবে না, একটু রিল্যাক্স মোডে থাকো, তাহলে পড়ার যেগুলো পারবা না সেগুলো মুখস্থের মতো মনে হবে। ওকে? তো ইতিমধ্যে আমরা যারা লাইভে জয়েন হয়েছি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ। নাইমুল নাইমুল পাম দিও না, তোমরা আমাকে কিন্তু পাম দিবে না, ঠিক আছে? বেস্ট বুস্ট এগুলো আমার ব্যাপারে না, আমরা হচ্ছে ভাই 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 বোন। ওকে, চলো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব সেটি হচ্ছে, অলরেডি আমরা 5টা প্যাসেজ শেষ করেছি। আমি জানি আমি আমার মতো করে বেস্ট পড়াটা পড়াইতে পারি না ভাই, 2 ঘন্টা 5টা প্যাসেজ পড়াইলে বেস্ট হবে না। তারপরেও তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, শুধু ওই কনসেপ্টটা মাথায় রাখো। ফ্লোচার্ট জীবনেও তোমার কিচ্ছু ভুল হবে না, সামারিও তুমি লিখে আসতে পারবা, কিন্তু প্যাসেজ পারতে হবে। প্যাসেজ না পারলে সামারি কোথায় থেকে লিখবে, ফ্লোচার্ট কোথায় থেকে লিখবে, এমসিকিউ শর্ট প্রশ্ন কোথায় থেকে লিখবে। রাইটিং তো তুমি না পড়লেও যেটা পারবা, পড়লেও সেটা পারবা। এই 40 তুমি যা পারো তা আগেও পারতা, ঠিক আছে? এখন মূলত প্যাসেজ গুলো আমরা রিভিশন দিব। এখন যেটা করবে সেটি হচ্ছে 5টা প্যাসেজ পড়বো। এর আগে সবাই সর্বোচ্চ শেয়ার করি, আমরা একটু আগে ছিলাম 13,000। এই 13,000 থেকে অন্তত মিনিমাম 4-5,000 হইলো ক্লাস করবে, সবাই শেয়ার করো ভাই। 1-2 মিনিটের ভিতরে প্রত্যেকে দ্রুত শেয়ার করে দিই, প্রত্যেকে, একজন বাদ রাখবে না। ভাইয়ার মাথা এত ব্যথা করছে, বিলিভ মি, এই যে কথা বলতে কষ্ট, আমি জানি না কখন কি হয়। চেষ্টা করে যাব, একদম চেষ্টা করে যাব, সবাই দ্রুত শেয়ার করে দিই। তো আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে, আমরা 5টা প্যাসেজ কি কি পড়েছি সবাই খেয়াল করো। আমরা অলরেডি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা অলরেডি নেলসন ম্যান্ডেলা, সবাই একটু খেয়াল করো, আমরা অলরেডি নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এমরিগো, ওয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, এই 5টা আমাদের অলরেডি ক্লিয়ার, তাই না? এখন আমরা এই 5টা পড়বো একদম সহজ, অল্প সময়ের মধ্যে, আমাদের হাতেও তো সময় কম, ঠিক আছে? এখন আমরা এই 5টা পড়বো। আই হ্যাভ এ ড্রিম, স্কিলিং এ মাউন্টেন পিক, দ্য আনবিটেন গার্লস, ফ্যামিলি রিলেশনশিপ, দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। এই 5টা এখন আমরা পড়বো। এটি হচ্ছে আমাদের সেকেন্ড মেগা ক্লাস ইংলিশ ফার্স্ট পেপারের। যারা যারা এই 5টা প্যাসেজের নাম একটু উঠাই ফেলো, যে গালিব ভাই আমরা এখন এই 5টা প্যাসেজ মুখস্থ করব। ওকে, অলরেডি 5 মিনিট শেষ, 2 মিনিট আমি দেরিতে ঢুকছি, 3 মিনিট এমনি এমনি শেষ হয়ে গেছে, আর 1 মিনিট। সবাই সর্বোচ্চ শেয়ার করে দিই ভাইয়া, ক্লাস গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, যেই জায়গায় যা আছে সব জায়গায় দ্রুত শেয়ার করে দিই। ওকে, বিসমিল্লাহ পড়ে সবাই শেয়ার করে দিই, একদম সবাই ভাইয়া, প্লিজ বলছি না ভাইয়া, সবাই শেয়ার করে দাও। মাজার পানি টানি খেয়ে নাও ভাই, রিল্যাক্স মোডে পড়াবো, সমস্যা নেই। এই ভাই শুরু করুন, টেনশন করো না, প্যাসেজ গুলো তো ঠান্ডা মাথায় পড়াবো। পরীক্ষার হলে গিয়ে যেন মনে পড়ে। তবে ভালো লাগছে কি জানো, 24 ব্যাচের বিষয়টা, 24 ব্যাচে এরকম পড়াইছে, ওদের মেবি 2 দিন পেয়েছি, ভালোই পড়াইছি, বললাম খুশি হয়েছে। এখন জানি না তোমাদের কেমন করতে পারি। তাহলে বুঝতে পেরেছি আমরা যে কোন প্যাসেজ গুলো এখন পড়বো। এই প্যাসেজ 5টা যদি আমি তোমাকে এখন সামারি দিতে বলি বা মূল কথা বলতে বলি, পারবা না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে? যে নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, কিভাবে কি করেছেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কে ছিলেন, কিভাবে কি করেছেন, মানে মুখস্থের মতো পারা যাবে না, একটু দেখো তো। এমরিগো কে ছিলেন, কিভাবে কি করেছেন, যদি না পারো আমি এখনই তোমাকে মুখস্থ করে দিতে পারবো। ওকে, হোয়াই এডুকেশন কি হয়েছে, কেমনে হোয়াই এডুকেশন হয়, সিভিক এঙ্গেজমেন্ট কেমনে কেমনে কি করলে সিভিক এঙ্গেজমেন্ট হয়, তাহলে এই বুঝছো। ওকে, চলো এবার বিসমিল্লাহ পড়ো, মাজার শুরু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুরু করছি আজকের রাতের ক্লাসটি। আমি ক্লাস করার পর তুমি জাস্ট সুন্দর করে পড়ার সিস্টেম বুঝো। বিসমিল্লাহ, সবাই বিসমিল্লাহ পড়ো। সবাই একটু বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের আজকের ফার্স্ট পেপারের সেকেন্ড মেগা ক্লাস প্যাসেজের। এখন আমরা যেটি পড়বো, এই 5টি প্যাসেজ পড়বো। প্রথমে যে 5টি পড়ছি, আমি এই 5টি প্যাসেজ পড়ানোর পর তুমি একবার রিভিশন দিবে, দিয়ে এগুলো আবার একবার সামারিটা মনে রাখবা, রেখে ঘুমাই যাবা, শেষ। এখন আমরা প্রথমে যেটি পড়বো সেটি হচ্ছে স্কিলিং এ মাউন্টেন পিক। এটি হচ্ছে নিশাত মজুমদার, দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। এটি একদম শেষে পড়বো, এটা একটু বেশি বড় বাট সহজে দ্রুত পড়াই ফেলা যাবে, সমস্যা নেই। স্কিলিং এ মাউন্টেন পিক, এটি হচ্ছে নিশাত মজুমদার। স্কিলিং এ মাউন্টেন পিক প্যাসেজটির নাম হচ্ছে, এটা মনে রাখবে যে গালিবের বড় আফু, মানে এলাকার আফু, এলাকার মানে মনে করে যে ধরে নাও যে নিশাত আফু, আমাদের নিশাত আফু। ওকে,
চলো এখন এই নিশাত আপু সম্পর্কে এখন আমরা জানবো। একবার আমি গল্পটি বলে দিই, তারপর নিশাত আপু 40 বছরের। সবাই রেডি? ওকে, সবাই রেডি? ভাইয়া রেডি? যার মুখস্থ হবে না একদম কান ধরে ক্লাস থেকে বের করে দেবো, যদি নিশাত আপু মুখস্থ না হয় শেষ। এখানে বুংবাং বন্ডামি সাজেশনের ক্লাস গালিবের ক্লাসে পাবা না। এখানে তুমি সাজেশন দিয়ে কি করবে? আমি তোমার বললাম যে এই প্যাসেজটা আসবে, তুমি এই প্যাসেজটা না পারলে সাজেশন এটা কি করবে? পানি দিয়ে খাবা? ধরো বলো। 40 বছরের নিশাত আপু। নিশাত আপুর বাবা ছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশাত আপুর বাবা ছিলেন ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা। নিশাত আপুর মা ছিলেন গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে নিশাত আপু ছিলেন দ্বিতীয়। এরপর বাকিগুলো হচ্ছে আমরা গল্প পড়ে তারপরে এখানে আসবো। হ্যাঁ, এটা একদম সহজ। গল্পটা আগে মানে পড়ে ফেলি, পড়ে এটা আসি, তাইলে তোমাদের জন্য সহজ হবে। ধরো, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সব একটু ধরতে হবে, আমি তাড়াতাড়ি বলবো কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশাত মজুমদার, নিশাত মজুমদার। আচ্ছা, বাংলাদেশি ওমেন, তিনি হচ্ছেন বাংলাদেশি মহিলা। হার আর্লি 40s, তার বয়স হচ্ছে 40 বছরের কিছুই দিকে। প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে এই প্যাসেজটা লিখে রাখো, চিকন করে লিখে রাখো যে এই প্যাসেজটা 100% কোনো না কোনো বোর্ডে। আল্লাহ জানে, না আসলে আবার আমার বলবো হিসেবে গালিব বেগ কি বলছেন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশাত মজুমদার, নিশাত মজুমদার বাংলাদেশি মহিলা, 40 বছরের। ওকে, আচ্ছা, এই স্পোর্টস আইকন, তিনি ছিলেন খেলার ব্যাপারে পারদর্শী। আমি কিন্তু মূল অর্থ বলবো না, তোমাকে বুঝে দেওয়ার জন্য যেভাবে বলা দরকার সেভাবে। শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, তিনি ছিলেন মডেস্ট ব্যাকগ্রাউন্ডের, মধ্যবিত্ত পরিবারের ছিলেন। তাইলে ভাইয়া তুমি তোমাকে চিন্তা করো যে আমাকে চিন্তা করো, আমরা মধ্যবিত্তের। হার ফাদার ইজ এ বিজনেসম্যান, নিশাত আপুর বাবা ছিলেন ব্যবসায়ী। হার মাদার ইজ এ হাউস ওয়াইফ, নিশাত আপুর মা ছিলেন গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, 4 ভাই বোনের মধ্যে 4 সিবলিংস, মনে রাখবা নিশাত আপু 4 ভাই বোনের মধ্যে নিশাত আপু ছিলেন সেকেন্ড, দ্বিতীয়। শি ইজ নট ভেরি টল অর ওয়েল বিট, আমগো নিশাত আপু বেশি লম্বাও ছিল না এবং ওয়েল বিট একদম সেই ছিলেন না। অর অথবা ডাজ নট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, প্রিন্সেস লুকও ছিল না। তোমার মনোমুগ্ধকর চেহারা, ধরে না আমি এটার অর্থ তো বলতে পারি, কিন্তু মনোমুগ্ধকর চেহারা বললে কি তোমার কাছে ভালো লাগছে? না, আমি যদি প্রিন্সেস লুক বলি এখন শেষ রাতে তো সহজে মনে রাখতে পারবা। বাট দিস অ্যাপিয়ারেন্টলি অর্ডিনারি গার্ল, এই অসাধারণ আপুটা হ্যাজ 3 থিংস, 3টা জিনিস ছিল। এখানে একটা দাগ দিয়ে দাও, দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, যেটার কারণে সে গর্ব করতে পারে। পরীক্ষাতে আসবে যে নিশাত আপুর কয়টা জিনিস ছিল যেটার জন্য গর্ব? 3টা জিনিস। বেজ, আর এগুলো হচ্ছে শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, তার ছিল অসাধারণ পিতামাতা। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, যে আপুর ড্রিম গুলোকে স্বপ্ন হিসাবে, আপুর বাবা মা আপুর ড্রিম গুলোকে স্বপ্ন মানে রিয়েল হিসাবে গ্রহণ করেছিল। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, নিশাত আপুর বাবা ছিল ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ 1971, 1971 সনের মুক্তিযুদ্ধে মানে মুক্তিযোদ্ধা ছিলেন। এন্ড শি স্কেলড দ্য হাইস্ট পিক, আমগো নিশাত আপু হাইস্ট পিক স্কেল মানে আরোহণ করেছিলেন, হাইস্ট পিকে আরোহণ করেছিলেন, উচ্চ চূড়ায়, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উচ্চ চূড়ায়, এজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012 সালে আমাদের নিশাত আপু বিশ্বের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশি হিসেবে। বাংলাদেশ থেকে যদি আমি বলি কোন মহিলা প্রথম বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উঠেছে, বলো কে? আমগো নিশাত আপু। ওকে, নিশাতস লাইফ, নিশাতের জীবন, প্রেজেন্টস এন্ড ইন্সপিরেশনাল স্টোরি, নিশাত আপুর জীবন হচ্ছে আমগোর জন্য ইন্সপিরেশন। সহজ না ভাইয়া? এভাবে করে পড়বে। এখন তোমার বুঝি শব্দ শব্দ পড়াবে। দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ, হ্যাঁ, নিডস টু নো, বাংলাদেশ যারা ইউথ যুবক তারা নিশাত আপুরে জানা প্রয়োজন। নিশাত ওয়াজ ব্রন অন 5 জানুয়ারি 1981 ইন এ ভিলেজ, হ্যাঁ, কল্ড তেওরি। পরীক্ষিত যে নিশাত আপু কোথায় জন্মগ্রহণ করেন, কখন করেন? 5 জানুয়ারি 1981 সালে করেন তেওরি গ্রামে, হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তেওরি গ্রামে জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বোতমতলী হোম গার্লস হাই স্কুল, নিশাত আপু বোতমতলী হোম গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন 1997 সনে। এন্ড ফার্স্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ, 1999 সনে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি ইন্টার পড়াশোনা করেন। সে আর্নড হার ব্যাচেলর্স এন্ড মাস্টার্স ডিগ্রি করেন অ্যাকাউন্টিং এ ফ্রম ঢাকা সিটি কলেজ থেকে এগুলো করেন। আমি পরে গল্প দিয়ে দিব, সমস্যা নেই, যেন মুখস্থ হয়ে যায়, শুধু একবার শুনে নাও। এন্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা, নিশাত আপু এখন কি করে? ঢাকা ওয়াসাতে জব করে এজ এন অ্যাকাউন্টেন্ট। যেহেতু নিশাত আপু অ্যাকাউন্টিং এ পড়েছে, সো অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আমু নিশাত আপু বিভিন্ন ভাষার প্রতি ইন্টারেস্টেড। এন্ড কালচারস, বিভিন্ন কালচারের প্রতি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন কালচারের প্রতি আগ্রহী। অ্যাজ এনরোলড
ফর হার MA ইন জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। আপু যেহেতু ভাষা শিখতে চায়, ভাষা শেখার জন্য জাপান স্টাডিজে ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডিজে MA ভর্তি হয়। MA বলে MA জাপান স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়। ফর আস নিশাদ's লাইফ কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট। আমাদের জন্য নিশাদ আপুর জীবনে আছে স্পেশালি সিগনিফিকেন্স, বিশেষ তাৎপর্য। বিকজ কারণ ইট টেলস আস এটা আমাদেরকে বলে হাউ দ্য ইনফ্লুয়েন্সেস অফ ওয়ান পারসনস ক্যান মোটিভেটেড সামওয়ান। একজনের জীবন অন্যজনকে কিভাবে প্রভাবিত করতে পারে টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে। অ্যাজ দ্য ডটার, মেয়ে হিসেবে অফ এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্টেকলস। নিশাদ আপুকে ফেস করতে হয়েছে অনেক বাধা ইন হার লাইফ, তার জীবনে। বাট হার মাদার, আমাদের নিশাদ আপুর মা মানে আমগো আন্টি ছিল হার রোল মডেল, আপুর রোল মডেল, আপুর আদর্শ। গেভ হার কারেজ এন্ড ডিটারমিনেশন, আপুকে আপুর মা দিয়েছে সাহস এবং ডিটারমিনেশন। আপুকে আপুর মা কি দিয়েছে? এই যে এইভাবে লাইনটা খুঁজবা পরীক্ষাতে, MCQ আর CQ আসলে, CQ যে লাইনটা প্রশ্নে আছে, কি বলো তুমি কোন বোর্ডের প্রশ্ন আমার দেখাও তো, যে মানে 30 পারার বাইরে থেকে আসছে। তুমি যেই প্রশ্নটা আসছে সেই প্রশ্নের লাইন প্যাসেজের মধ্যে খুঁজে দেখবে, উত্তর পেয়ে যাবে। তাহলে নিশাদ আপুর মা নিশাদ আপুর কারেজ দিয়েছে এবং ডিটারমিনেশন দিয়েছে। ওকে ভাইয়া। টু ওভারকাম দেম, সেগুলো জয় করতে, বাধাগুলো। এন্ড পারসুয়ে হার ড্রিম, তার স্বপ্নের পিছনে ছুটতে। আশুরা মজুমদার, নিশাদ আপুর মায়ের নাম হচ্ছে আশুরা মজুমদার। নিশাদ's মাদার ইজ হার্ডওয়ার্কিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং ওমেন। নিশাদ আপুর মা ছিল পরিশ্রমী এবং বুঝের মা। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট, নিশাদ আপুর মা ছিল সাপোর্টের পিলার। শেষ, এভাবে পড়বে। ফর হার ফ্যামিলি, আপুর পরিবারের জন্য ইন দ্য ডাইরেক্ট সিচুয়েশন, খারাপ পরিস্থিতিতে আপুর পরিবারের জন্য নিশাদ আপুর মা ছিল পিলার, সাপোর্টের পিলার। নিশাদ লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্যালামিশাস মোমেন্ট অফ লাইফ। নিশাদ লার্ন, আপু শিখলো তার মা থেকে, ফ্রম হার মাদার হাউ টু কিপ, কিভাবে রাখতে হয় মেন্টাল স্ট্রেংথ, মানসিকভাবে শক্তিশালী, ইন ক্যালামিশাস মোমেন্ট, খারাপ পরিস্থিতি অফ লাইফ, জীবনের। লার্নিং ফ্রম হার, সেগুলো থেকে শিখে নিশাদ বিগেন, শুরু করলো হার ড্রিম অফ কনকারিং মাউন্টেন্স, মানে পর্বত জয়ের স্বপ্ন দেখা নিশাদ আপু শুরু করলো। আশা করছি বুঝতে পেরেছো। তুমি যতটুকু বুঝো শুধু শুনে থাকো ভাইয়া, পরে আমি গল্পটা মুখস্থ করাবো, তাহলে তোমার জন্য অনেক ক্লিয়ার হবে, নিজে নিজে কিচ্ছুই হবে না। বুঝছো? দেখলাম যে পোলাপান, হ্যাঁ কত পোলাপান আজকে দেখবে হতাশ হয়ে যাবে। আমি দেখলাম, মানে বললাম না আর কি, অনেক পোলাপান দেখলাম 2 ঘন্টা ধরে শুধু উইদাউট ক্লু পড়তেছে। কিরে ভাই, পড়ার সিস্টেম আছে না? বুঝছো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাভ ইউ হিয়ার্ড, তুমি কি শুনেছো অফ সুপারম্যান? তুমি কি সুপারম্যান সম্পর্কে শুনেছো? হ্যাঁ, সুপারম্যান তো বুঝো। এন্ড দ্য হলিউড ফিল্ম শোয়িং হিজ অ্যাডভেঞ্চার, হলিউড ফিল্ম সেটার দুঃসাহসিক বিষয়গুলো দেখাইছে। এই যে সুপারম্যান আমরা শুনেছি, সুপারম্যানের বিষয়গুলো কে দেখাইছে? হলিউড ফিল্ম। সেটা হচ্ছে ক্রিস্টোফার রিভ। ক্রিস্টোফার রিভ এই যে হলিউডের মানে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করছে ক্রিস্টোফার রিভ। দ্য অ্যাক্টর, তিনি ছিলেন অভিনেতা, হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান, যে সুপারম্যানের ভূমিকা অভিনয় করলো ইন দ্য ফিল্মের মধ্যে। মানে তুমি কি সুপারম্যান সম্পর্কে শুনছো? এই সুপারম্যানের ভূমিকায় হলিউডের ছবিতে অভিনয় করছে কে? ক্রিস্টোফার রিভ। এটা মাথায় রাখো যে সুপারম্যানের ভূমিকায় হলিউডের ছবিতে অভিনয় করছে কে? ক্রিস্টোফার রিভ। হ্যাঁ, সেড ইন এ স্পিচ, মানে তিনি এই যে সুপারম্যানের ভূমিকা অভিনয় করছেন, তিনি একটা বক্তৃতা দিয়েছেন ইন দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996। 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন একটা হয়েছে, সেখানে তিনি এই বক্তৃতাটি দিয়েছেন। ওকে ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো মেনি অফ আওয়ার ড্রিমস এট ফার্স্ট সিম ইম্পসিবল। তিনি কি বলেছিলেন? তাহলে ভাই সহজে যদি তোমাকে ভাইয়া বলি, ক্রিস্টোফার রিভ হলিউডের ভূমিকা অভিনয় করছে। এখন আসো ক্রিস্টোফার রিভ কে? ক্রিস্টোফার রিভ হচ্ছে একজন অভিনেতা, যিনি হলিউডে সুপারম্যানের ভূমিকা অভিনয় করছে। এখন এই সুপারম্যানের ভূমিকা অভিনয় করতে এটা তো এক সহজ কাজ না, কঠিন কাজ। তো তিনি যে করছেন, তিনি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন হয়েছে 1996 সালে, সেখানে তিনি বলেছিলেন সো মেনি অফ আওয়ার ড্রিমস এট ফার্স্ট ইম্পসিবল। প্রথমে কিছু সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের অনেক স্বপ্নকে প্রথমে অসম্ভব মনে হয়, দেন দে সিম ইমপ্রবাবল, তারপর কিছুটা অসম্ভব মনে হয়, এন্ড দেন হোয়েন উই সামন দ্য উইল, যখন আমরা সেটা করার ইচ্ছা করি, দে সুন বিকাম ইনএভিটেবল, তখন সেটা অনিবার্য হয়ে পড়ে। দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাদ's লাইফ টু, সেটা নিশাদের জীবনও ঘটেছে। প্রথমে অসম্ভব,
তারপর কিছুটা অসম্ভব, তারপর একদম মন চায় না আমি পারবই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও she had a long cherished যদিও বিসমিল্লাহির রহমানির রহিম যদিও she had a long cherished dream to be a mountaineer। যদি আপুর স্বপ্ন ছিল যে লং চেরিস্ট দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে টু বি এ মাউন্টেনিয়ার, আপু একজন পর্বত আরোহী হবে, মানে আপু পর্বতে উঠবে, এটা আপুর দীর্ঘদিনের স্বপ্ন। ইট ওয়াজ নট আনটিল 2003 দ্যাট শি কুড ক্লাইম্ব দ্য 967 ফিট হাই কেওকাডং। এটা 2003 সালের পূর্বে আপুর কাছে মানে কিছুই মনে ছিল না। 2003 সালে আপু 967 ফিট কেওকাডং, ভাইয়া একদম মুখস্থের মতো করে ফেলো যে কেওকাডং এর 967 ফিট উঁচুতে যখন আপু উঠছে তখন আপুর মনে হয়েছে যে আপু পর্বতে আরোহণ করতে পারবে। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ, এই যে আপু কেওকাডং এর 967 ফিট উঁচুতে 2003 সালে উঠলো, এটা কিভাবে সম্ভব হয়েছে বা কারা আয়োজন করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 মে 2003 টু সেলিব্রেট দ্য 15th অ্যানিভার্সারি অফ এডমন্ড হিলারি এন্ড তেনজিং নরগে's কনকুইস্ট অফ মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, এই দুইজনের নাম দেখো, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, এই দুইজনের মাউন্ট এভারেস্ট বিজয়ের 50তম বার্ষিকীতে তারা একটা অনুষ্ঠান করে। আবার বলছি, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগের 50তম এভারেস্ট বিজয়ের বার্ষিকীতে একটা অনুষ্ঠান হয় 2003 সালের 29 মে। তখন আপু কেওকাডং এর 967 ফিট উঁচুতে উঠলো। আচ্ছা, নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক ফর 3 consecutive days to make her body ready for the climb before the real expedition। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশাত হ্যাড ওয়াকড, নিশাতকে হাঁটতে হয়েছিল দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকা শহরের রাস্তাগুলোতে আপুকে পারফেক্ট হওয়ার জন্য হাঁটতে হয়েছিল 15 কেজি ব্যাকপ্যাক, আপুর পিছনে 15 কেজি ব্যাগ নিয়ে, ফর 3 consecutive days, টানা 3 দিন, টু মেক হার বডি রেডি, তার বডিকে রেডি করতে, ফর ক্লাইম বিফোর দ্য রিয়েল এক্সপিডিশন, ফর দ্য ক্লাইম আরোহণের জন্য, বিফোর পূর্বে দ্য রিয়েল এক্সপিডিশন, মানে আপুর বাস্তব অভিযানের পূর্বে ঢাকা শহরে আপু 3 দিন টানা হাঁটছে 15 কেজি ব্যাগের ইয়ে নিয়ে। কারণ আপুকে মাউন্ট এভারেস্ট বিজয় করতে হলে ব্যাগ শো উঠতে হবে, অনেক কষ্ট করতে হবে, বিষয়টা এরকম না? আচ্ছা, এই কারণে তোমাদের প্রশ্ন যদি আসে যে আপু কতদিন টানা ঢাকা শহরে হাঁটছে, 3 দিন, কত কেজি পিছনে ছিল, 15 কেজি। ওকে, শেষ। ফ্যাক্টরস লাইক চান্স, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাক্টরস দেখছো মোটামুটি শেষ হচ্ছে না। ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন এন্ড ক্রিয়েটিং অপরচুনিটিস আর ইম্পর্টেন্ট ফর এনিওয়ানস সাকসেস। চান্স, তুমি যদি সফল হইতে, যে কেউ সফল হইতে হলে বলে এনিওয়ানস সাকসেস, যে কারো সফলতার জন্য কি কি দরকার? চান্স দরকার, ডেডিকেশন দরকার এবং ক্রিয়েটিং অপরচুনিটিস দরকার। মানে তুমি যদি সফল হতে চাও, তোমাকে তুমি যদি সফল হতে চাও, তোমাকে চান্স পেতে হবে, তোমার ডেডিকেশন থাকতে হবে এবং ক্রিয়েটিং অপরচুনিটিস, এবং তোমার অপরচুনিটি তৈরি করতে হবে যদি তুমি সফল হতে চাও, বা যে কেউ সফল হতে হয়। বাট এ স্পট পারসনস যদি সফল হতে হয়, শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন অ্যান্ড পারসিভারেন্স। একজন স্পট মানে যে কেউ যদি সফল হতে হয়, ভাই এখানে একটু হালকা খেয়াল করো তো, যে কেউ সফল হতে হলে 3টা জিনিস দরকার, চান্স দরকার, ডেডিকেশন দরকার, অপরচুনিটি দরকার। আর স্পোর্ট পার্সন যারা খেলাধুলা করে যারা, তাদের এই 3টার পাশাপাশি আরো 2টা দরকার, ডিসিপ্লিন দরকার এবং হচ্ছে পারসিভারেন্স দরকার। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, পারসিভারেন্স মানে অধ্যবসা, মানে অনেক বেশি চেষ্টা করতে হবে। বুঝাইতে পেরেছি? তাহলে আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুমি ভাইয়া যদি তুমি চান্স পেতে হতো, মানে যদি তুমি ভালো সফল হতো, তোমাকে চান্স পেতে হবে, ডেডিকেশন থাকতে হবে, ক্রিয়েটিং অপরচুনিটি থাকতে হবে। আর একজন স্পোর্টস পার্সন যদি সফল হতো, তার ডিসিপ্লিন থাকতে হবে এবং পারসিভারেন্স অধ্যবসা থাকতে হবে। আল্লাহর রহমতে সবাই বুঝছি ভাই, আল্লাহর রহমতে বুঝছি। একটু তোমরা ভাইয়া মানে যেভাবে পড়ো না কেন, যেন প্রত্যেকটি টপিক যেন শেষ করতে পারো। হ্যাঁ, যারা পারো তারা আর বেশি ক্লাস করা দরকার নেই, যারা পারো না তারা একটু ক্লাসগুলো করে দ্রুত প্রিপারেশন ভালো করে নিয়ে নাও। আচ্ছা, এরপর আমরা যেটি দেখবো আল্লাহর রহমতে, ইনস্টিটিউশনাল প্রফেশনাল ট্রেনিং। সব একটু খেয়াল করতে হবে, ইনস্টিটিউশনাল এন্ড প্রফেশনাল ট্রেনিং আর অলসো নেসেসারি। যে কোনো প্রাতিষ্ঠানিক এবং প্রফেশনাল ট্রেনিং প্রয়োজন
হ্যাঁ, নিশাদ জয়েন করলো বাংলাদেশ মাউন্টেনারিং এন্ড ট্রেকিং ক্লাব 2006 সালে। একদম সহজ ভাইয়া, নিশাত আপু এই যে বাংলাদেশ মাউন্টেনারিং এন্ড ট্রেকিং ক্লাবে জয়েন করছে 2006 সালে এন্ড কমপ্লিটেড এ বেসিক ট্রেনিং কোর্স। তিনি আপু একটা বেসিক ট্রেনিং কোর্স করছে এট হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। তাহলে ভাই একটু এই জিনিসটি খেয়াল করতে হবে যে নিশাত আপু 2006 সনে বাংলাদেশ মাউন্টেনারিং এন্ড ট্রেকিং ক্লাবে জয়েন হয়েছে এবং আপু হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে বেসিক একটা কোর্স করেছে দার্জিলিং ইন্ডিয়া 2007 সনে। তাহলে আপু কি করেছে 2006 সনে বাংলাদেশ মাউন্টেনারিং এন্ড ট্রেকিং ক্লাবে যোগ দিয়েছে আর 2007 সনে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট দার্জিলিং ইন্ডিয়া। তোমার প্রশ্ন আসবে যে আপু এই যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে কত সনে মানে প্র্যাকটিস করেছে 7 সনে, সেটা কোথায়? ইন্ডিয়ার দার্জিলিং এ। আফটার দ্যাট শি স্কেলড পিক টু দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার ওয়ান আদার। এটার পরে আফটার দ্যাট শি স্কেলড তিনি আরোহণ করলেন পিক চূড়ায় টু হিমালয়ান রেঞ্জ হিমালয়ের চূড়ায় ওয়ান আফটার অ্যানাদার একের পরে এক। জয়েনিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ জয়েন করে সেভারাল টিমস ফ্রম বাংলাদেশে বিভিন্ন টিমে জয়েন হয়ে তিনি একের পর এক চূড়ায় আরোহণ করলেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। টুডে উই হ্যাভ এ এটার পর আমাদের মোটামুটি এটা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একটু খেয়াল করো, এই পর্যন্ত আমাদের পরীক্ষাতে আসবে। টুডে আজকে উই হ্যাভ আমাদের আছে এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস। হিমালয় পর্বতে আজকে আমাদের একটা আছে, চূড়া আছে। হিমালয় পর্বতে আজকে বাংলাদেশের নামে একটা চূড়া আছে, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। সেই চূড়ার নাম কি? সব একটু জাস্ট এটা বলো, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক বলো, সেই চূড়ার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই বাংলাদেশের নাম হচ্ছে মানে সেই চূড়ার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। সো নেমড বিকজ এই যে এই নামটা করার কারণ হলো মাউন্টেনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ জয়েন্টলি ক্লাইম্ব ইট ফর দ্য ফার্স্ট টাইম। মাউন্টেনার্স মানে পর্বত আরোহীরা ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ দুই দেশ থেকে জয়েন করেছে, হ্যাঁ, ফার্স্ট টাইম ক্লাইম্ব ইট ফর দ্য ফার্স্ট টাইম। এই যে নেপাল এবং বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দুই দেশ এখানে জয়েন করে এবং দুই দেশ একই সাথে সেখানে মানে গেল। নিশাদ টিম ওয়াজ লিড বাই এম এ মুহিত। এই যে নিশাদ আপু মানে গিয়েছে, নিশাদ আপুর টিমকে লিড দিয়েছে এম এ মুহিত। ওকে, হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট এন্ড কোয়াইট এ ফিউ আদার্স পিক হায়ার দেন 8000 মিটার্স। এই যে এম এ মুহিত সম্পর্কে যদি তোমার প্রশ্ন আসে যে আমি দ্রুত বলতে গিয়ে মানে কি মানে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেটাই বলতেছি, বেশি তো অর্থ আর বলতে পারছি না। এম এ মুহিতকে নিশাদ আপুকে লিড দিয়েছে এম এ মুহিত। এই এম এ মুহিত হচ্ছে ভাইয়া মাউন্ট এভারেস্টের মতো এরকম আরো অনেক চূড়ায়, পৃথিবীর অনেক 8000 বেশি মিটার উঁচুর অনেক চূড়াতে মানে এম এ মুহিত আরোহণ করেছে। এই হচ্ছে আমাদের নিশাদ আপুর প্যাসেজ। এবার সবাই হচ্ছে মুখস্থ করব, মানে তথ্যটা গল্প আকারে শিখবো। সবাই একটু খেয়াল করতে হবে, সবাই একটু খেয়াল করে দেখবে মুখস্থ হয়ে যাবে। তারপর আমরা অন্য প্যাসেজ চলে যাচ্ছি। মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু জানাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্যাসেজ দেখো আর আমার সাথে বলো। নিশাদ হচ্ছে 40 বছরের নিশাদ। বাবা ব্যবসায়ী এবং মুক্তিযোদ্ধা ছিলেন, মা গৃহিণী ছিলেন। 4 ভাই বোনের মধ্যে আপু দ্বিতীয়। আপু 2012 সালে পর্বতের মানে এভারেস্ট বিজয় করেছিলেন। আপু 5 জানুয়ারি 1981 সনে জন্মগ্রহণ করেছেন তেওরি, রামগঞ্জ, লক্ষ্মীপুরে। আপু এই বতমতলী হাই স্কুলে পড়াশোনা করেছেন 1997, শহীদ আনোয়ার গার্লস কলেজ 1999। আপু ঢাকা কলেজে অ্যাকাউন্টিং এ পড়েছিলেন আর ঢাকা ওয়াসাতে আপু এখন অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করেন। আপু আবার ভাষার প্রতি আগ্রহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজে এমএ ভর্তি হয়েছেন। আপুর মায়ের নাম হচ্ছে আশরা মজুমদার। আপুর মা অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি পরিশ্রমী। আচ্ছা, এই যে ভাই ক্রিস্টোফার রিভ সম্পর্কে আমরা জানি, তিনি হচ্ছে হলিউডে সুপারম্যানের ভূমিকা অভিনয় করেছেন। তিনি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন একটা কথা বলেছেন 1996 সনে যে প্রথমে যে কোনো কাজ অসম্ভব মনে হয়, তারপর মনে হয় যে কিছুটা অসম্ভব, তারপর মনে হয় যে আমি এটা পারবো, এটা আমার জন্যই। ওকে, এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশাদ আপু যেটি করেছে, নিশাদ আপু 2003 সনে 967 ফিট কেওকাডঙ্গে আরোহণ করেছিলেন। এই যে এটা তো উঠলেন, এখানে কারা আয়োজন করেছিলেন? এডমন্ড হিলারি এবং তেনজিং নরগো। এই দুইজনের মাউন্ট এভারেস্ট বিজয়ের 50তম বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে আপু গেলেন এবং কেওকাডঙ্গের 967 ফিট উচ্চতা আরোহণ করলেন। আপু 2003 সালের 29শে মে এখানে যেন কি হচ্ছে বলি, আপু 15 কেজি ঢাকা শহরে টানা 3 দিন আপু 15 কেজি নিয়ে মানে পেছনে নিয়ে টানা 3 দিন আপু হাঁটলেন। আচ্ছা, এরপর আপু 2006 সনে বিএমটিসি তে যোগ দেন, ওই যে বাংলাদেশ মাউন্টেনিং। এরপরে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে 2007 সনে দার্জিলিং ইন্ডিয়াতে যোগ দেন। আচ্ছা,
এরপরে আফুকে, এই আফু যে টিমে ছিলেন সেই টিমে আফুকে হেল্প করেছিলেন এম এ মুহিত, যে মাউন্ট এভারেস্ট ছাড়াও 8,000 মিটারের উঁচু অনেকগুলোতে আরোহণ করলেন। এরপরে হিমালয়ের বর্তমানে একটা জায়গার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। কেন? সেখানে নেপাল এবং বাংলাদেশের যারা আরোহী তারা একসাথে উঠলো। বলো নিশাত মজুমদার ওকে? আল্লাহর রহমতে বলো নিশাত মজুমদার ওকে? সব দ্রুত বলতে ভাই, ওকে দ্রুত ভাই, একটু ভাই প্লিজ প্লিজ, কে কমেন্ট কি করছে এটা জান দেখার সময় নেই ভাই, তাড়াতাড়ি করো। আল্লাহর রহমতে ওকে? পিডি ও শোনো, তোমাদের এই ক্লাস শেষে টোটাল 15টা প্যাসেজের পিডিএফ এবং এমসিকিউ শর্ট প্রশ্ন সহ দিব। সবাই বলো নিশাত আপু ওকে? তাহলে আমরা এখন যেটা দৌড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই ওকে ভাই, মুখস্থের মতো হয়েছে না? তো ভাইয়া পড়ানোর পরে তুমি জাস্ট একবার পড়ে নিবে, হ্যাঁ একবার পড়ে নিবে, তথ্যগুলো জানলে ইনশাল্লাহ দিতে পারবা। তোমাদের জন্য আমাদের যে ওএমআর শিট সহ ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির যে টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্স সেটি পরিপূর্ণভাবে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত আমাদের অফিস নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যায়। এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবো আল্লাহর রহমতে। আচ্ছা হ্যাঁ, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে যে যে বইগুলো আছে, এই যে ভাইয়া বাংলা লেকচার শিট, জিকে লেকচার শিট, ইংলিশ লেকচার শিট, এগুলো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে। এছাড়া যার যা প্রশ্ন, হ্যাঁ কি আচ্ছা, এই যে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ওএমআর লেকচার শিটও থাকবে, মানে তোমরা ঘরে বসে প্রচুর পরিমাণে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ব্যবসা শাখার শিক্ষার্থী যারা হচ্ছে ব্যবসা শাখার জন্য আলাদা হিসেব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের লেকচার শিট দেওয়া হবে। চলো এখন আমরা নিষেধ পর্যন্ত যেহেতু বুঝেছি, এখন যেটা পড়বো সেটা কি? আচ্ছা ওকে, ফ্যামিলি রিলেশনশিপ। সবাই ধরো ভাইয়া ফ্যামিলি রিলেশনশিপ খুলে আমাকে বলো যে ভাই পেয়েছি, দ্রুত দ্রুত। ফ্যামিলি রিলেশনশিপ মোট ইনশাআল্লাহ আমাদের 12টার মধ্যে আমরা শেষ করব। সবাই ধরো ফ্যামিলি রিলেশনশিপ। বিসমিল্লাহ পড়া একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। আচ্ছা, ফ্যামিলি রিলেশনশিপে আমরা যেটি জানবো, মানুষ আসলে সবসময় অন্যের সঙ্গ খুঁজে এবং তার সাথে সম্পর্ক করে। কেন মানুষ অন্যের সঙ্গ খুঁজে এবং সম্পর্ক করে? আসলে ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য। মানুষের সম্পর্ক হচ্ছে তার মানুষের সম্পর্কে প্রমাণ করে তার অস্তিত্ব। যার কোনো সম্পর্ক নেই সে একদম অস্তিত্ব নেই। সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে, রক্তের মাধ্যমে সম্পর্ক হতে পারে, বিবাহের মাধ্যমে সম্পর্ক হতে পারে, সামাজিক সম্পর্ক হতে পারে। যার পরিবার নেই সে পুরোটা একা। এই টুটু এই শুধু এই কতটুকু কথাই হচ্ছে এই প্যাসেজের মধ্যে। ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। The famous Greek philosopher Aristotle said, Greek philosopher Aristotle বলল, man is by nature a social animal. Man is মানুষ হয় by nature, প্রাকৃতিকভাবে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। What he meant, তিনি বুঝাতে চেয়েছিলেন that যে man seeks by instinct, মানে প্রবৃত্তিগতভাবে, by instinct প্রবৃত্তিগতভাবে, man seeks company of others. Man seeks মানুষ খোঁজে company of others, মানুষ অন্যের সঙ্গ খোঁজে, and establishes relationship, এবং তার সাথে সম্পর্ক করে। মানুষ অন্যের সঙ্গ খোঁজে এবং তার সাথে সম্পর্ক করে। মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড, অধিকাংশ সময় এটা বন্য প্রাণীদের মতো। ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানুষ এই যে সঙ্গ খোঁজে তার সাথে বন্ধুত্ব করার জন্য, তার সাথে ফিজিক্যাল সাপোর্টের জন্য এবং ইমোশনাল সাপোর্টের জন্য। আনলাইক দ্য অ্যানিমেলস, তবে এটা পুরোটা প্রাণীদের মতো নয়। হাউএভার, যাই হোক, ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্ক, গিভ মিনিং অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স তাহার অস্তিত্বের, এন্ড এবং ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল, এবং তাকে উৎসাহিত করে ভালো কিছু করতে। এই যে মানুষের সম্পর্ক তার অস্তিত্বের ইয়ে দেয় এবং ভালো কিছু করার মানে উৎসাহ দেয়। ইন এডুকেশন, ইন ওয়ার্কপ্লেস অর ইন এ প্রফেশন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে হাউএভার, যাই হোক, মেন্স রিলেশনশিপ গিভ মিনিং, মানুষের সম্পর্কে অর্থ দেয়, টু হিজ
এক্সিস্টেন্স তাহার অস্তিত্বের, এন্ড ইন্সপায়ার্স হিম তাকে উৎসাহিত করে টু ডু ওয়েল ভালো কিছু করতে, ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে, ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন পেশা ক্ষেত্রে, দ্যাট হি পারসুইস যাহা সে চায়। মানুষের সম্পর্ক থাকার কারণেই তো মানুষ এই যে আচ্ছা, মানুষের সম্পর্ক থাকার কারণে মানুষ কি করে ভাইয়া বলতো, কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বা পেশা ক্ষেত্রে সে যা মানে ভালো কোনো কিছু করতে চায়। ওকে, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। সাম আর ফ্যামিলিয়ার, কিছু হচ্ছে পারিবারিক এন্ড ইন্টিমেট, কিছু হচ্ছে অন্তরঙ্গ, ফরমেড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, বিবাহের মাধ্যমে হতে পারে, রক্তের মাধ্যমে হতে পারে সম্পর্কগুলো। সাম আর সোশ্যাল, কিছু হচ্ছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, হ্যাঁ যেটা ওয়ান্স যে কারো আছে মানে বন্ধুর সাথে। সাম আর মেড ইন স্কুল, কিছু স্কুলে তৈরি হয়। হয় আর যেখানে উই ফর্ম ক্লোজ বন্ডস, যেখানে আমরা ক্লোজ বন্ধুত্ব বন্ধন তৈরি হয় উইথ ক্লাসমেটের সাথে, এন্ড টিচারের সাথে। মানে এখানে বুঝছে যে আমাদের সম্পর্কগুলো কোথায় কিভাবে তৈরি হয়। রিলেশনশিপস ক্যান অলসো বি ফরসার্স, সম্পর্ক লালন করা যেতে পারে ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এই যে মানে কর্মক্ষেত্রে যে সম্পর্কগুলো হয় সেটি প্রফেশনাল থেকে মানে দ্রুত সামাজিক সম্পর্কে পরিণত হয়। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, মানব জাতির সাথে প্রাণীর সাথে সম্পর্ক আছে। বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস, শিশুদের সাথে তাদের খেলনাগুলোর সাথে সম্পর্ক আছে। এন্ড দে ক্যান নট পার্ট উইথ, যাহা পার্ট উইথ মানে ত্যাগ করতে পারে না। দে ক্যান নট, তারা পারে না পার্ট উইথ, ত্যাগ করতে পারে না। অল দিস রিলেশনশিপ কিপ আস, অল দিস রিলেশনশিপ সকল ধরনের সম্পর্ক কিপ আস আমাদেরকে রাখে ক্লোজ টু ইচ আদার, একে অপরের নিকটবর্তী। এই যে সম্পর্কগুলো আমাদেরকে একে অপরের নিকটবর্তী রাখে, এন্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, এবং সকল ধরনের সাপোর্ট প্রোভাইড করে। লাভ এন্ড অ্যাফেকশন, ভালোবাসা এবং মমতা সাপোর্ট করে। এ পার্সন, একজন লোকের, হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো ফ্যামিলি নেই, ফিলস দ্য পেইন, সে পেইন ফিল করে, অফ লনলিনেস, একাকিত্বের, এন্ড আইসোলেশন, বিচ্ছিন্নতার। there is no one to laugh or cry, there is no one কেউ থাকে না, টু লাভ হাসতে, or cry কান্না করতে, উইথ হিম তার সাথে, হুইন যখন, উই শেয়ার আমরা শেয়ার করি, আওয়ার জয়েস আমাদের আনন্দ, উইথ সামওয়ান কারোর সাথে, ইট সিম্পলি রিডাবলস, এটি স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়ে যায়। যখন আমি আনন্দিত কারোর সাথে শেয়ার করি সেটি দ্বিগুণ হয়ে যায়। এন্ড হোয়েন উই সাফার এ লস, যখন আমরা কোনো কিছু লস করি, এন্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, যখন কারো মানে কেউ কারোর সাথে সেটি শেয়ার করা হয়, ইট লেসেন্স, এটা কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, রিলেশনশিপ এভাবে প্রয়োজন আমাদের, আমাদের কিসের জন্য, ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক তৈরি করতে, উই নিড আমাদের প্রয়োজন, টু হ্যাভ ট্রাস্ট, বিশ্বাস রাখা, এন্ড রেসপেক্ট, সম্মান করা, ফর ইচ আদার, সম্পর্কের জন্য আমাদেরকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এন্ড লাভ, ভালোবাসতে হবে, হোয়ার দিস ইজ নিডেড, যখন যেখানে যা প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ, আমরা সেলফিশ হওয়া যাবে না, স্বার্থপর হওয়া যাবে না, এবং পসেসিভ, কর্তৃত্বপরায়ণ হওয়া যাবে না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা ইফেক্টিভ কার্যকর সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে সেলফিশ এবং পসেসিভ হওয়া যাবে না। বাট কোয়াইট অফেন, প্রায়, উই সি আমরা দেখি, পিপল কোয়ারলিং, জনগণ ঝগড়া করে, এন্ড ফাইটিং, মারামারি করে, উইথ ইচ আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস মিজারি এন্ড লস টু অল, যা দুঃখই নিয়ে আসে এবং ক্ষতি নিয়ে আসে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি রিলেশনশিপ, একদম সহজ আমরা পড়েছি। সামারি আমরা আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি রিলেশনশিপ, মানুষ অন্যের সঙ্গ খোঁজে, ভাই একটু সবাই খেয়াল করতে হবে, মানুষ অন্যের সঙ্গ খোঁজে সম্পর্ক করার জন্য। কিসের সম্পর্ক ভাইয়া? ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য। মানুষের সম্পর্ক হচ্ছে তার অস্তিত্ব, মানুষ সম্পর্কের কারণে তার অস্তিত্ব প্রকাশ পায়। সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, পারিবারিক সম্পর্ক হতে পারে, অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে, রক্তের মাধ্যমে সম্পর্ক হতে পারে, বিবাহের মাধ্যমে হতে পারে, সামাজিক সম্পর্ক হতে পারে। যার পরিবার নেই সে একা, সে কারোর সাথে হাসতে পারে না, কান্না করতে পারে না। সো আমরা যদি সম্পর্কগুলো করতে চাই, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, কর্তৃত্বপরায়ণ হওয়া যাবে না, সেলফিশ হওয়া যাবে না। এই হচ্ছে আমাদের পারিবারিক মানে ফ্যামিলি রিলেশনশিপ। আশা করছি আল্লাহর রহমতে সবাই বুঝতে পেরেছ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য আনবিটেন গার্লস। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মানে কোনো প্যাসেজ কেউ পেরে থাকো অথবা কোনো টপিক কেউ পেরে থাকো, আমি আশা করবো তার ক্লাস করার দরকার নেই। মানে যে কোনো জায়গায় তুমি যদি পারো, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, না পারলে ভাইয়াদের সাথে ধরো, যেন অন্তত একবার রিভিশন হয়ে যায়। এই আল্লাহর রহমতে সবাই বুঝছি, আল্লাহর রহমতে সবাই বুঝছি। এবার ধরো ভাইয়া, দ্য আনবিটেন গার্লস, সবাই খুলে ফেলো।
1 মিনিটের মধ্যে ভাইয়া, দ্য আনবিটেন গার্লস, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, দ্য আনবিটেন গার্লস। দেখছো সহজ সহজ না ভাইয়া? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার সবাই খেয়াল করো, দ্য আনবিটেন গার্লস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, সবাই একটু ধরতে হবে ভাইয়া, দেখা যাচ্ছে? ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, প্রথাগত সমাজে, লাইক আওয়ার্স, আমাদের মতো প্রথাগত সমাজে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন, লিটল বয়েজ, ছোট ছেলে এবং মেয়েদেরকে আর গিভেন দেওয়া হয় সেপারেটেড সেটস অফ টয়েস, ভিন্ন ভিন্ন ধরনের খেলনা। আমাদের সমাজে ছোট ছেলে এবং ছোট মেয়েদেরকে ভিন্ন ভিন্ন খেলনা দেওয়া হয়। হোয়াইল টয়েস ফর বয়েজ ইনক্লুড কার্স, হোয়াইল টয়েস ফর বয়েজ, ছেলেদের জন্য খেলনা কি কি? কার, গানস অর ফুটবল। ছেলেদের জন্য খেলনা হচ্ছে গাড়ি দেওয়া হয়, বন্দুক দেওয়া হয় এবং ফুটবল দেওয়া হয়। গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ ডলস, আর মেয়েদেরকে দেওয়া হয় পুতুল, অফেন বারবি ডলস, তাদেরকে বারবি ডল দেওয়া হয়, এন্ড ডোল হাউসেস অথবা পুতুলের ঘর দেওয়া হয়, এন্ড মিনিয়েচার কুকিংস ইউটেন্সিলস, মানে ক্ষুদ্রাকৃতির রান্নার জিনিসপত্র দেওয়া হয়। ইউটেন্সিলস মানে রান্নার জিনিসপত্র। ভাই এটা কি কঠিন? যে ছেলেদেরকে আসলে কি দেয়? ছেলেদেরকে ফুটবল দেয়, বন্দুক দেয়, গাড়ি কিনে দেয়, আর মেয়েদেরকে কি দেয়? পুতুল, রান্নার জিনিসপত্র, সেগুলো দেওয়া হয়। আমাদের সমাজে এরকমই ট্র্যাডিশনাল। দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশনস, প্রাথমিক ধারণা, ইজ দ্যাট যে বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ বিগর, আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে ছেলেরা হচ্ছে খুবই অ্যাক্টিভ এবং ছেলেরা হচ্ছে বিগর, শক্তিশালী। বাট গার্লস আর নেই, মেয়েরা হচ্ছে একটু নিষ্ক্রিয়, এন্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স, তাদের কিছু বুদ্ধির কমতি আছে, অর এনার্জি, তাদের যে এনার্জি আছে টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্টস, তাদের প্রধান প্রতিপক্ষ পুরুষদের সাথে বা ছেলেদের সাথে তারা শক্তিতে পারে না, ম্যাচ করতে পারে না। দিস ফলস অ্যাজাম্পশনস, এই ভুল ধারণা, দিস ফলস অ্যাজাম্পশনস, এই ভুল ধারণা হ্যাজ বিন shattered plenty of times, প্রচুর পরিমাণে ভেঙে ফেলে দেওয়া হয়েছে ইন দ্য রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক দশকগুলোতে। অ্যাজ গার্লস বিগেন, মেয়েরা শুরু করে দিল টু শো, দেখাতে দেয়ার পাওয়ার, তাদের শক্তি, মেয়েরা তাদের শক্তি দেখাতে শুরু করলো। অ্যান্ড ওমেন বিগেন কম্পিটিং উইথ মেন, মেয়েরা ছেলেদের সাথে প্রতিযোগিতা করা শুরু করলো ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে। ভাইয়া বুঝতে পেরেছি, জীবনের সকল ক্ষেত্রে মেয়েরা এখন ছেলেদের সাথে প্রতিযোগিতা করতে শুরু করে দিল। আচ্ছা, বেশি পড়া লাগবে না, কিন্তু এটা যে কতটুকু আসবে শুধু এই কতটুকু পড়াচ্ছি। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড, ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড, এটি চূড়ান্তভাবে রং প্রমাণিত হলো, মিথ্যা, মোস্ট রিসেন্টলি, এই অতি সম্প্রতি, বাই দ্য গার্লস, মেয়েদের দ্বারা। সেই মেয়েরা হচ্ছে কোথায়কার বলতো? অফ কালীসুন্দর, কালীসুন্দর গ্রামের মেয়েদের দ্বারা। কালীসুন্দর গ্রামের মেয়েরা সেটি মিথ্যা প্রমাণিত করলো। এ ভিলেজ ইন রিমোট এরিয়া ইন দোবাউড়া উপজেলা, দোবাউড়া উপজেলার, রিমোট মানে দূরবর্তী, দোবাউড়া উপজেলার দূরবর্তী একটা গ্রাম কালীসুন্দর, কালীসুন্দর গ্রামের, ময়মনসিংহ জেলার দোবাউড়া উপজেলার কালীসুন্দর গ্রামের মেয়েরা সেটি মিথ্যা প্রমাণিত করলো। বলো, ময়মনসিংহ গ্রামের দোবাউড়া উপজেলার কালীসুন্দর গ্রামের মেয়েরা সেটা মিথ্যা প্রমাণিত করলো। আচ্ছা, দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম, গ্রামবাসীদের ইনকাম কিন্তু খুবই কম, একটু ধরতে হবে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ভিলেজার্স, হ্যাঁ, আর মোস্টলি লো ইনকাম, ওই গ্রামবাসীদের ইনকাম হচ্ছে খুবই লো, বাট হার্ড ওয়ার্কিং পিপল, ওই গ্রামবাসীরা হচ্ছে কোন গ্রামবাসী? এই যে কালীসুন্দর গ্রামের মানুষ হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল, পরিশ্রমী। ইভেন এমনকি এ ফিউ ইয়ার্স এগো, কিছু বছর আগে, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি, কোনো বিদ্যুৎই ছিল না ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে। বাট সাম গার্লস, কিছু মেয়ে, হ্যাভ ইলুমিনেট, আলোকিত করলো দ্য ভিলেজ, গ্রাম, বোথ লিটারালি, আক্ষরিকভাবে, এন্ড মেটাফরিক্যালি, রূপকর্থে, উইথ দেয়ার বিলিফ, তাদের বিশ্বাস দিয়ে, ইন দেমসেলভস, তাদের উপরে, এন্ড দেয়ার স্কিলস, তাদের স্কিল দিয়ে। কিছু মেয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু মেয়ে তাদের উপরে তাদের বিশ্বাস এবং তাদের স্কিল দিয়ে গ্রামটিকে আলোকিত করলো। এটা আলোকিত কিন্তু এটা বুঝাইছে আক্ষরিক অর্থে এবং রূপক অর্থে। ওকে, ইন দ্য গেম অফ ফুটবল, ফুটবল খেলার স্কিলের মাধ্যমে, মানে ফুটবল খেলা স্কিল দেখার মাধ্যমে এবং তাদের প্রতি তাদের বিশ্বাস থাকার মাধ্যমে তারা তাদের গ্রামকে আলোকিত করলো। কোন গ্রাম? কালীসুন্দর গ্রাম। দ্য ভিলেজ হ্যাজ ইমার্জ নাও এজ এ ফুটবলার ফ্যাক্টরি, এই গ্রামটা বর্তমানে প্রকাশ পেল
ফুটবলার ফ্যাক্টরি হিসাবে, মানে সেই গ্রাম থেকে শুধু মেয়ে ফুটবলার তৈরি হচ্ছে। ওকে, এন্ড এ সিম্বল অফ গার্ল পাওয়ার, এবং মেয়েদের একটা শক্তির প্রতীক এই কালীসুন্দর গ্রাম। এন্ড এবং ইন রিকগনিশন অফ দেয়ার সাকসেস, তাদের সাকসেসের স্বীকৃতি স্বরূপ দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট, সরকারের মাধ্যমে সেই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হলো। এই হচ্ছে আমাদের দ্য আনবিটেন গার্লস। আর পড়া লাগবে না, এই পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাকে বলো এটা বোঝা গেছে? বলো আল্লাহর রহমতে এটা বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি শিখছি? যে ছেলেদেরকে আলাদা খেলনা দেওয়া হয়, মেয়েদেরকে আলাদা খেলনা দেওয়া হয়, এটা আমাদের সমাজের ছোট থেকেই বৈষম্য। কিন্তু বর্তমানে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নয়, মেয়েরা এখন ছেলেদের সাথে সবকিছুতে কম্পিটিশন করতেছে। আর এই যে মেয়েরা ছেলেদের সাথে পারে না, এটা মিথ্যা প্রমাণিত করছে ময়মনসিংহ উপজেলার কালীসুন্দর গ্রামের ময়মনসিংহ জেলার দোবারা উপজেলার কালীসুন্দর গ্রামের মেয়েরা। তারা কি করছে? তারা বাংলাদেশের ফুটবল খেলা বিজয় এনে দিয়ে তারা প্রমাণিত করেছে যে মেয়েরা সব পারে। এবং ওই গ্রাম এখন ফুটবলারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। সে গ্রামে আগে বিদ্যুৎ ছিল না, সরকার এখন সে গ্রামে বিদ্যুৎ দিয়ে দিয়েছে। এই আল্লাহর রহমতে সবাই বুঝছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া আই হ্যাভ এ ড্রিম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই একটু ধরবে আই হ্যাভ এ ড্রিম, সবাই একটু ধরবে, বিসমিল্লাহ পড়ে ধরবে আই হ্যাভ এ ড্রিম। সবাই বুঝতে পেরেছো না? আলহামদুলিল্লাহ। দেখছো ভাই, মানে তুমি যদি একটু জেনে রাখো দেখবা যে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সবাই ধরি ভাই আই হ্যাভ এ ড্রিম, সবাই একটু খুলি ভাই আই হ্যাভ এ ড্রিম। ইনশাল্লাহ দেখবা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো এবং তোমরা হচ্ছে একটু ভালো করে পড়বা। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। শুধু ভাইয়া যা বলি তা শুনে থাকো ভাইয়া। আমাদের আছে আই হ্যাভ এ ড্রিম, আর হচ্ছে দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। ওই সময় নাই তো ভাই, ইম্পর্টেন্ট ওয়ার্ড যদি দিতে যাই, হ্যাঁ ভাই শুধু প্যাসেজ পড়াবো না, আজকে শুধু প্যাসেজ গুলো বোঝাবো, কালকে এমসিকিউ সিকিউ ফ্লোচার্ট সামারি এগুলো দেখাবো। আজকে প্যাসেজ না পারলে কিছুই পারবে না ভাই। আই হ্যাভ এ ড্রিম সবাই ধরেছো? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু ধরো, একদম সহজ ভাইয়া বলে দিব ভাই, সহজ। দেখতে প্যাসেজটা এত কঠিন লাগে কিন্তু প্যাসেজটা কঠিন না, অনেক সহজ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে একদিন, ইভেন এমনকি দ্য স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি রাষ্ট্র, স্টেট সুইলটেনিং, যে রাষ্ট্রটা চটপট করছে। ভাই আমার মনে হচ্ছে আমি দ্রুত বলে ফেলছি, প্রথমটা একটু ভালো করে বুঝতে হবে। মার্টিন লুথার কিং নামে একজন আছেন, আমি এগুলো তো বলতে চাই না, মানে মার্টিন লুথার কিং তিনি বলছেন তার স্বপ্ন আছে। কি স্বপ্ন? এবার সবাই শুনো। তার স্বপ্নটা হচ্ছে, বাংলাতে আমি যদি তুমি বলি, তার স্বপ্নটা হচ্ছে কালো সাদা কোনো বৈষম্য থাকা যাবে না। তার স্বপ্ন হচ্ছে সবাই সমান অধিকার এবং সমানভাবে বসবাস করবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি রাষ্ট্র, এ স্টেট সুইল্টারিং, যে রাষ্ট্রটা চটপট করছে, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, যেটা ইনজাস্টিসের আগাতে, অন্যায়ের আগাতে যে রাষ্ট্রটা চটপট করছে, সুইল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, যেটা অত্যাচারের আগাতে চটপট করছে, উইল বি ট্রান্সফর্ম ইন্টু ওয়েসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস, উইল বি ট্রান্সফর্ম, সেটা স্থানান্তরিত হবে ইন্টু এ ওয়েসিস, মরুদ্যান অফ ফ্রিডম, মানে সেটা স্বাধীনতার ময়দানে পরিণত হবে এবং জাস্টিসের ময়দানে পরিণত হবে। তিনি বলতে চাচ্ছেন আমার একটা স্বপ্ন আছে যে মিসিসিপি যে রাষ্ট্রটা, সেটা যে অন্যায় হচ্ছে এবং সেটাতে যে ধরনের অত্যাচার হচ্ছে, সেটা একদিন স্বাধীনতা এবং ন্যায়ের রাষ্ট্রে পরিণত হবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, তোমাদের এমসিকিউতে আছে যে তার কয়টা শিশু ছিল? 4টা। মাই 4 লিটল চিলড্রেন, আমার 4টি ছোট শিশু, উইল ওয়ান ডে লিভ, একদিন বাস করবে, ইন এ নেশন, জাতির মধ্যে, হোয়ার, যেখানে দে উইল নট বি জাজ বাই দ্য কালার, তারা সেখানে কালারের মাধ্যমে মানে জাজ হবে না, বিচার হবে না, স্কিনের মাধ্যমে হবে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তারা ক্যারেক্টারের মাধ্যমে হবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, এটা বুঝি কঠিন অনুবাদ ভাই, এটা বুঝি তুমি পড়লে বুঝো না যে আমার 4টা শিশু আছে, উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, তারা জাতির মধ্যে বসবাস করবে, হোয়ার দে উইল নট বি জাজ বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তারা তাদের স্কিনের কালারের মাধ্যমে বিবেচিত হবে না, তারা তাদের ক্যারেক্টার, চরিত্রের মাধ্যমে তারা তাদেরকে মূল্যায়ন করা হবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডাউন ইন আলবামা রাষ্ট্র, উইথ ইটস বিসিয়াস রেসিস্ট, যে বিদ্বেষপূর্ণ বর্ণবাদী। এত কিছুর অর্থ তো এখন আসলে বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, জাস্ট বেসিক বুঝলে লিখে আসতে পারবা যে
আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাটস যে ওয়ান ডে, একদিন, ওয়ান ডে ডাউন ইন আলবামা, যে আলবামা, যে এটার মধ্যে যে বিদ্বেষপূর্ণ বর্ণবাদী চলছে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন অ্যান্ড নুলিফিকেশন, যে গভর্নরের মুখ দিয়ে, বলো গভর্নরের হ্যাভিং লিপস, যে গভর্নরের মুখ দিয়ে, ঠোঁট দিয়ে যে কি কি শব্দ বের হচ্ছে, ইন্টারপোজিশন অ্যান্ড নুলিফিকেশন, তার মুখ দিয়ে বের হচ্ছে যে ব্যাঘাত এবং বাতিলীকরণ, তার মুখ দিয়ে বের হচ্ছে ঝগড়ার শব্দ এবং বাদ দাও, যে কালোদেরকে বাদ দাও, এই ধরনের শব্দ বের হচ্ছে। দ্যাট ওয়ান ডে, একদিন, রাইট ডাউন ইন আলবামা, লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, বা কালো ছেলেরা এবং কালো মেয়েরা উইল বি এবল, সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস উইথ দ্য লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার অ্যান্ড ব্রাদার্স। আলবামাতে যে কালো ছোট ছেলে মেয়েরা আছে, তারা একদিন সাদা ছোট ছেলে মেয়েদের সাথে হাতে হাত মিলিয়ে ভাই বোন হিসেবে বসবাস করবে। শেষ। দেখো কি কঠিন ভাইয়া, একবার পড়লে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ভালো হবে। আচ্ছা, আল্লাহর রহমতে সবাই বুঝছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ধরো, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি, প্রত্যেক উপত্যকা, শ্যাল বি এক্সল্ট, মানে এটা মানে এই আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি, প্রত্যেক উপত্যকা, শ্যাল বি এক্সল্ট, প্রত্যেক উপত্যকা সমান হয়ে যাবে, এভরি হিল অ্যান্ড মাউন্টেন, এটা বুঝাইছে কি, মানে প্রত্যেক উপত্যকা, প্রত্যেক পাহাড় কি সমান হবে না, মানে পাহাড় সমান হবে দ্বারা এটা মানে অন্য অর্থ বুঝাইছে, যে হচ্ছে পাহাড় সমান হবে মানে যে যে অত্যাচার, নির্যাতন, যে বৈষম্য, বর্ণবাদ, এগুলো সমান হয়ে শেষ হয়ে যাবে। এভরি হিল এন্ড মাউন্টেন, প্রত্যেক পাহাড় পর্বত, শ্যাল বি মেড লো, প্রত্যেক পাহাড়কে লো করা হবে, দা রাফ প্লেস, খারাপ স্থানগুলো, উইল বি মেড প্লেন, মানে যেগুলো রাফ প্লেস আছে সেগুলোকে প্লেন করা হবে, এন্ড দ্য ক্রুকড প্লেসেস, বক্র যে জায়গাগুলো আছে, উইল বি মেড স্ট্রেট, সেগুলোকে সোজা করা হবে, এন্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, লর্ডের যে গৌরব, শ্যাল বি রিলিভড, প্রকাশ করা হবে, এন্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, রক্ত মাংসের সবাই এটা দেখবে। এটা কি কঠিন হয়ে গেছে? খেয়াল করো, যে প্রত্যেক এভরি, মানে তুমি এভাবে পড়ো, কয়েকবার রিডিং পড়লে হয়ে যাবে, একবার রিডিং পড়তে, এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্ট, ভ্যালি উপত্যকাকে সমান করে দেওয়া হবে, হিল এন্ড মাউন্টেনকে কি করবে, লো করে দিবে, রাফ প্লেসকে প্লেন করে দিবে, হ্যাঁ, ক্রুকড প্লেসকে স্ট্রেট করে দিবে। এই অর্থ না বুঝলে এভাবে করে পড়ো। এন্ড অল দ্য গ্লোরি অফ দ্য লর্ড, লর্ডের যে গৌরব সেগুলোকে রিলিভড, প্রকাশ করা হবে, ফ্ল্যাশ শ্যাল সি টুগেদার, এটা কে দেখবে, রক্ত মাংসের সবাই এটা দেখবে, দিস ইজ আওয়ার হোপ, এটাই আমার আশা, হ্যাঁ, দিস ইজ দ্য ফেথ, এটা আমার বিশ্বাস, দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এই বিশ্বাস নিয়ে আমি দক্ষিণের দিকে ফিরে যাব, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উইল বি এবল, আমরা সক্ষম হব, টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার, হতাশার পর্বত কেটে ফেলে, হিউ আউট মানে কেটে ফেলা, বুঝছো, হতাশার পর্বতকে কেটে ফেলে, এই স্টোন অফ হোপ, আমরা আশার পাথর গড়তে পারবো, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উইল বি এবল, আমরা সক্ষম হব, টু ট্রান্সফর্ম দ্য জাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন, আমাদের জাতির মধ্যে যে জাংলিং ডিসকর্ড, যে ঝগড়া বিবাদ, সেটাকে ইনটু বিউটিফুল সিম্প্যাথি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব এবং দয়ার বন্ধনে আমরা পরিণত করতে পারবো। আর একবার বলি ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, খুব মাথা ব্যথা করছে, যে উইথ, এই যে তার এটা বিশ্বাস, উইথ দিস ফেথ উইল বি এবল, আমরা সক্ষম হব, টু হিউ আউট কেটে ফেলতে অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার, হতাশার পর্বত কেটে ফেলে সেই জায়গায় আমরা আশার পাথর বসাবো, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উইল বি এবল, আমরা সক্ষম হব, টু ট্রান্সফর্ম দ্য জাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন ইনটু এ বিউটিফুল সিম্প্যাথি অফ ব্রাদারহুড, যে আমাদের জাতির মধ্যে যে জাংলিং ডিসকর্ড, যে বেজাল গুলো আছে, সেগুলোকে আমরা কিসে পরিণত করতে পারবো, সিম্প্যাথি অফ ব্রাদারহুড, হ্যাঁ, ভ্রাতৃত্বের বন্ধনে তৈরি করতে পারবো, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উইল বি এবল, আমরা সক্ষম হব, টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে, টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করতে, টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করতে, টু গো টু জেল টুগেদার, একসাথে জেলে যেতে, টু স্ট্যান্ড আপ, একসাথে দাঁড়াইতে, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, টুগেদার, একসাথে, নোয়িং দ্যাট, এটা জেনে, উইল বি ফ্রি, ওয়ান ডে, আমরা একদিন স্বাধীন হব, এন্ড এবং, ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি আমেরিকা গ্রেট নেশন হয়ে থাকে, দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হবে, সো সুতরাং, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজুক,
from the prodigious hilltops of New Hampshire. নিউ হ্যাম্পশায়ারের অসাধারণ চূড়া থেকে স্বাধীনতার আওয়াজ বেজে উঠুক। এই জিনিসটা একটু বুঝো, যদি অর্থ না বুঝো জাস্ট ইংরেজিটাই বুঝে নাও। বলো লেট ফ্রিডম রিং, স্বাধীনতার আওয়াজ আসুক বাজুক, ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। বলো নিউ হ্যাম্পশায়ারের হিলটপস থেকে, প্রোডিজিয়াস মানে হচ্ছে অসাধারণ, তুমি এত কিছু দরকার নেই, যে নিউ হ্যাম্পশায়ারের হিলটপস থেকে চূড়া থেকে স্বাধীনতার ঘন্টা বাজুক। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের পর্বত চূড়া থেকে স্বাধীনতার ঘন্টা বাজুক। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা আর কোথায় থেকে বাজুক? ফ্রম দ্য হাইটেনিং অ্যালেঘিনিস অফ পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়ার অ্যালেঘিনিসের চূড়া থেকে। বলো মানে তুমি এগুলো জায়গার নাম, বলো পেনসিলভেনিয়ার অ্যালেঘিনিসের হাইটেনিং সর্বোচ্চ চূড়া থেকে স্বাধীনতার আওয়াজ আসুক, স্বাধীনতার ঘন্টা বাজুক। ওকে, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল, শেষ ভাইয়া। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজুক, ফ্রম এভরি হিল, প্রত্যেক পাহাড় থেকে, এন্ড মলে হিল, প্রত্যেক ডিলা, ডিলা থেকে, মলে হিল মানে ডিলা, তো তুমি যদি না পারো যে মলে হিল থেকে, অফ মিসিসিপি, মিসিসিপির প্রত্যেক মলে হিল এবং প্রত্যেক হিল থেকে স্বাধীনতার ঘন্টা বাজুক। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেক পর্বতের পাশ থেকে, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজুক। এন্ড যখন হয় দিস হ্যাপেন্স, এটা ঘটে, এন্ড হয় যখন উই অ্যালাউ ফ্রিডম রিং, আমরা স্বাধীনতার ঘন্টা বাজার অনুমতি দিব, হয় যখন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ, যখন আমরা এটা প্রত্যেক গ্রামে স্বাধীনতার ঘন্টা বাজার সুযোগ দিব, এন্ড এভরি হ্যামলেট, প্রত্যেক পল্লী, হ্যামলেট মানে প্রত্যেক পল্লীতে, ফ্রম এভরি স্টেট এন্ড এভরি সিটি, প্রত্যেক স্টেট এবং প্রত্যেক সিটিতে, উইল বি এইবল, আমরা সক্ষম হব, টু স্প্রেড আপ, প্রসার করতে, দ্যাট ডে, সেই দিন, হয় অল অফ গডস চিলড্রেন, গডের সকল শিশু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো মানুষ, জিউস অ্যান্ড জেন্টেলস, জিউস এবং জেন্টেলস, হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক্স, সবাই উইল বি এবল, সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস, হাতে হাত রাখতে। এর মানে কি বুঝছো তুমি বলো তো? কালো সাদা, জিউস জেন্টেলস, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক্স, এগুলো অর্থ বললে তোমরা এখন এলোমেলো হয়ে যাবে, যে সবাই হাতে হাত রাখবে, এন্ড সিং, গান গাইবে, ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, যে অতীতের বা পুরানো যে নিগ্রোরা আছে, নিগ্রোদের যে আধ্যাত্মিক, নিগ্রোরা যে কথাটা বলে গেছে, মানে কালোরা, পুরনো কালোরা যে কথাগুলো বলছে, ফ্রি অ্যাট লাস্ট, মানে সেই কালোদের ভাষাতে তারা বলবে, মানে আমরা, মানে যারা এখন আছে তারা বলবে যে অবশেষে আমরা মুক্ত হলাম, অবশেষে আমরা মুক্ত হলাম। এই বুঝাইতে পেরেছি? এই হচ্ছে আমাদের আই হ্যাভ এ ড্রিম, আল্লাহর মধ্যে বুঝছি। আল্লাহর মধ্যে বুঝছি। শোনো ভাই, তুই একজন, আমি তো বলছি বিষয়টা হচ্ছে এমন ভাবে তুমি শেষ করো, তুমি যে যে টপিক গুলো সমস্যা হচ্ছে শুধু সেগুলো করো। আমি লাইভে আসলে ক্লাস করতে হবে, লাইভে আসতে হবে, বিষয়টা এমন না। এই কারণে তোমার যদি ঘুম আসে ঘুমাও, যদি সমস্যা হয় সমস্যা মানে পরে করো, কিন্তু অন্যের ক্ষতি করো না। আমার টার্গেট হচ্ছে আমি সবগুলো প্যাসেজ মোটামুটি বুঝাই দিব যতটুকু সময় আছে। আমাদের আর একটা প্যাসেজ আছে, 4টা প্যাসেজ, দেখছো আমরা মোটামুটি 1 ঘন্টা হয় নাই, তাই না? আমরা 1 ঘন্টা আগে 4টা প্যাসেজ শেষ করছি আল্লাহর রহমতে, আর একটা প্যাসেজ আমরা শেষ করবো, এরপর তোমরা একবার রিডিং পড়ে নিবে। দেখো এখন এই যে আমি এতক্ষণ ধরে চিল্লাইলাম, তুমি কি ভাইয়া আল্লাহর রহমতে ভাইয়া এই ফ্যামিলি রিলেশনশিপ এটা সম্পর্কে কি কিচ্ছু বলতে পারবা না? পারবা। দ্য আনবিটেন গার্লস সম্পর্কে কিছুই বলতে পারবা না? পারবা। স্কেলিং মাউন্টেন পিক, নিশাত আফু সম্পর্কে কিছুই বলতে পারবা না? আই হ্যাভ এ ড্রিম সম্পর্কে কিছু বলতে পারবা না? তোমাকে তো আমি দ্রুত পড়াইছি, তুমি নিজে নিজে একবার পড়বা, ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, ওকে। চলো, আর আমাদের একটা আছে দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধু একবার না, কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখো। দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। সাউন্ড প্রবলেম কেমন? চলো, আর আমাদের একটা আছে দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধু একবার না, কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখো। কি সাউন্ড সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এই যে এমসিকিউ সহ অনুবাদের পিডিএফ দিয়ে দিব, একটু ক্লাস শেষ করে দিয়ে দিব। ভাই একটু আমাকে বলো তো, আমাদের সবকিছু ঠিক আছে না? অমিত বলছো সবকিছু ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আল্লাহর রহমতে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আজকে একটু রাতে রিয়ারেন্স কয়েকটা পড়ে রাখিও, হ্যাঁ?
রিয়ারেঞ্জ এগুলো তো আমি সাজেশন দিলেও পড়তে হবে নিজে নিজে, হ্যাঁ, মুখস্থর মতো করে রাখবে। রিয়ারেঞ্জে মার্কস উঠাইতেই হবে। ভাই আল্লাহর রহমতে সবাই বুঝছি। সাউন্ড কোনো প্রবলেম আছে বলো? আমি আজকে এই টপিকটা শেষে তোমাদেরকে হচ্ছে এই আবার 10টা একসাথে মুখস্থ করাই দিব। এখন ঠিক আছে, মাশাআল্লাহ, ওকে ভাইয়া একটু ধরো প্লিজ, বলছি ভাইয়া, এর প্যাসেজ গুলো না পারলে জীবনে ভালো করতে পারবে না। কেন? যদি তুমি নিজে পারো তাইলে অন্য কিছুতে সময় দাও, ঠিক আছে? উইথ ক্লু উইদাউট ক্লুতে সময় দাও বেশি করে, প্রচুর পরিমাণে উইথ ক্লু উইদাউট ক্লু পড়ো এখন। আর হচ্ছে রিয়ারেঞ্জ, এই তিনটাতে প্রচুর পরিমাণে বেশি যারা পারে। আর যারা টোটালি পারো না তারা হচ্ছে ভাই ইয়েতে সময় দাও, এই রাইটিং এবং হচ্ছে প্যাসেজের এগুলোতে সময় দাও। কারণ তারা যারা পারে না এরা উইথ ক্লু উইদাউট ক্লু সময় দিলেও পারবে না। কেন? উইথ ক্লু উইদাউট ক্লু তুমি সময় দিলেও পারবে না বেশি। আর যারা এ প্লাস পাবা তারা তো হচ্ছে এগুলো মোটামুটি পারো, তারা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু পড়ো একটু বেশি করে। কেন ভাই? এই কারণ তুমি আমার ক্লাসে বসে থাকলে তো আমার কোনো লাভ নেই, বুঝনি? বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, একদম সহজ অনুবাদ ভাইয়া, মানে এটা পড়লে তুমি বলবে এটা কোনো পড়া হইলো, অথচ তুমি যখন পড়তে যাই তো কঠিন লাগে। একদম পড়া ভাইয়া। দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। Children must pass through several stages in their lives to become adults. বলো, চিলড্রেন অনেক শব্দ বলতে গিয়ে আটকে যায়, মানে মুখ দিয়ে আর কথা আসতেছে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। চিলড্রেন মাস্ট, শিশুদের অবশ্যই, এই যে আমি মানে আমরা যারা শিশু ছিলাম শিশুদের অবশ্যই পাস অতিক্রম করতে হয় থ্রু মাধ্যমে, সেভারাল স্টেজেস বিভিন্ন স্টেজ বিভিন্ন ধাপের মাধ্যমে অতিক্রম করতে হয়, ইন দেয়ার লাইফস, এটা লাইফের প্লুরাল হচ্ছে লাইফস, তাদের জীবনগুলোতে, টু মানে জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, বয়স্ক হওয়ার ক্ষেত্রে শিশুদেরকে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। ফর মোস্ট পিপল, অধিকাংশ ক্ষেত্রে, দেয়ার আর 4 or 5, তোমাদের পরীক্ষাতে আসবে কয়টা ধাপ আছে? অধিকাংশের ক্ষেত্রে 4 or 5, 4টা অথবা 5টা ধাপ আছে। সাচ স্টেজ অফ গ্রোথ, মানে যে সাচ যেমন স্টেজ অফ গ্রোথের ধাপগুলো, হয় যেখানে দে লার্ন সার্টেন থিংস, তার নির্দিষ্ট কিছু জিনিস শেখে। প্রথমটা হচ্ছে ইনফ্যান্সি, জন্ম থেকে 2 বছর। এই একদম সহজ ভাইয়া, বলে ইনফ্যান্সি জন্ম থেকে 2 বছর। আর্লি চাইল্ডহুড, প্রাথমিক শৈশবকাল 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড, পরবর্তী শৈশবকাল 9 থেকে 12 বছর। আর অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল 13 থেকে 18 বছর। হ্যাঁ, পারসনস 18 এন্ড ওভার, 18 থেকে যারা, তারা হচ্ছে কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদেরকে অ্যাডাল্ট বলা হয়। এটা কি কঠিন অনুবাদ? এটা তো তোমাদের পরীক্ষাতে আসবেই। কি রে ভাই, কোনো না কোনো বোর্ডে দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স এটা আসবে না? তাহলে কি বলছি, যে আমাদের শিশুদেরকে বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে তারা গ্রোথ হচ্ছে, গ্রোথ 4টা অথবা 5টা, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স এবং হচ্ছে কি অ্যাডাল্ট। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এবার দ্রুত বলবো, দেয়ার আর সাম, কিছু লোক আছে, হু উইল ট্রাই, যারা চেষ্টা করে, টু অ্যাক্ট, কাজ করতে ওল্ডার দেন দেয়ার ইয়ার্স। কিছু 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 পোলাপান আছে দেখবা যে তারা তাদের বয়স থেকে একটু বেশি ম্যাচুরিটি হয়ে যায়, এই। বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট, অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তি হ্যাভ টু গো, যেতে হয় থ্রু দিস স্টেজেস, এই যে ধাপগুলো তোমাদেরকে বলছে, এই 5টা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ, নির্বিশেষে অফ দ্যার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তুমি যত মানে অর্থনৈতিকভাবে সে যত বড় লোক হোক আর সামাজিকভাবে সে যত স্ট্যাটাস সম্পন্ন হোক না কেন, তাকে 5টা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালকে চিহ্নিত করেছে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময় হিসাবে চিহ্নিত করেছে। দ্যাট অকার্স, যেটা ঘটে, এই যে বয়ঃসন্ধিকালটা ঘটে আফটার চাইল্ডহুড এন্ড বিফোর অ্যাডাল্টহুড, আফটার চাইল্ডহুডের পরে, অ্যাডাল্টহুডের পূর্বে। দিস পেজ রিপ্রেজেন্টস, এই ধাপটা রিপ্রেজেন্ট করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, অন্যতম একটা ট্রানজিশনস ইন ওয়ান্স লাইফ, যে স্প্যান, যে কারো জীবনের প্রসারতা, এটা অন্যতম একটা বিষয়। শেষ। এন্ড এবং ইজ ক্যারেক্টারাইজড
বাই ফাস্ট পেসড গ্রোথ, এবং এটা হচ্ছে এই বয়সন্ধিকাল 13 থেকে 18 হচ্ছে দ্রুত গতির ব্যাপার, এন্ড চেঞ্জ পরিবর্তন হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ এট ইনফেন্সি, যেটা শিশুকালের পরে সবচেয়ে বেশি মানে দ্বিতীয় বেশি গ্রোথের সময়টা হচ্ছে এই বয়সন্ধিকাল। বেসিক টোটাল বুঝে দিচ্ছে আর কি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োলজিক্যাল প্রসেসেস, যে এই যে জৈবিক প্রক্রিয়াগুলো ড্রাইভ করে মেনি অ্যাসপেক্টস, অনেক দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়। জৈবিক প্রক্রিয়াগুলো আছে না আমাদের, জৈবিক প্রক্রিয়াগুলো আমাদেরকে অনেক দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায় অফ দিস গ্রোথ, এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ দ্য পিউবার্টি, বয়সন্ধিকালের শুরুতে, মার্কিং করে দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড থেকে অ্যাডোলসেন্স, মানে শিশু থেকে যখন আমরা অ্যাডোলসেন্স হই, তো শিশু থেকে অ্যাডোলসেন্স হওয়ার ক্ষেত্রে যে প্যাসেজ ধাপগুলো আছে সেটাকে মার্ক করে যে মানে অনেক দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়, মানে অনেক দৃষ্টিভঙ্গির পরিচয় হওয়া বা অনেক কিছু দেখা যায়। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেশন অফ অ্যাডোলসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, জৈবিক বিষয়গুলো হচ্ছে একদম সার্বজনীন, মানে সবার জন্য। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড, দ্য ডিউরেশন মানে হচ্ছে স্থায়িত্ব, তুমি ইংরেজিতে বলো ডিউরেশন, এবং ডিফাইন স্থায়িত্ব এবং সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, এই যে বয়সন্ধিকালের সংজ্ঞা, বয়সন্ধিকালের ডিউরেশন এবং বয়সন্ধিকালের বৈশিষ্ট্য মে ভ্যারি অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন, সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক অবস্থার আলোকে ভিন্ন হতে পারে। বয়সন্ধিকালের যে ব্যাপার স্যাপার, বয়সন্ধিকালের ডিউরেশনটা, বয়সন্ধিকালের ডেফিনেশনটা, ক্যারেক্টারিস্টিক্সটা তোমার টাকা পয়সার আলোকে, সংস্কৃতির আলোকে এবং আর্থসামাজিক অবস্থার আলোকে ভিন্ন ভিন্ন হতে পারে। ওকে, আচ্ছা, আল্লাহর তো আশা করছি সবাই বুঝছো। বায়োলজিক্যাল প্রসেস, এরপর হচ্ছে দিস পিরিয়ড হ্যাজ সিন, এগুলো সহজ, তবে দিস পিরিয়ড এই সময়টা হ্যাজ সিন দেখেছে মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন ওভার দ্য পাস্ট টাইম, গত শতাব্দী জুড়ে এই সময়টা অনেক পরিবর্তন দেখেছে, মানে আমাদের দাদা দাদুদের থেকে আমাদের সময় দেখবে যে বয়সন্ধিকালের অনেক পরিবর্তন এসেছে। পিউবার্টি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কামস আর্লিয়ার, পিউবার্টি মানে কামস আর্লিয়ার, বয়সন্ধিকালটা একটু আগে আসে দেন বিফোর মানে আমাদের দাদা দাদুর থেকে আমাদের দাদা দাদু বা আমাদের আব্বা আম্মুরা বয়সন্ধিকাল যখন আসছে, আমাদের এখন আরেকটা আগে চলে আসতেছে। পিপল ম্যারি লেট, জনগণ দেরিতে বিয়ে করতেছে, এন্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস, এবং তাদের সেক্সুয়াল ব্যাপার স্যাপার বিহেভিয়ার আচরণ আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর ইভেন প্যারেন্টস। এই যে ভাই এখনকার পোলাপানের বা আমাদের সেক্সুয়াল অ্যাটিটিউডসটা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, আমাদের দাদা দাদু থেকে এবং আমাদের পিতা মাতাদের থেকে একটু ভিন্ন। among the factors responsible for the change, কোন ফ্যাক্টর গুলো দায়ী, পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জ আর এডুকেশন, এই যে ভাইয়া আমাদের দাদা দাদুদের থেকে আমাদের যে একটু পরিবর্তন, সেটা কেন বল? এডুকেশন, শিক্ষার জন্য, আরবানাইজেশন, নগরায়নের জন্য, এন্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশনের প্রসারতার জন্য আমাদের দাদা দাদু বাবাদের থেকে আমাদের একটু সেক্সুয়াল অ্যাটিটিউডস একটু ভিন্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। The time of adolescence is a period of preparation. The time of adolescence, বয়সন্ধিকালের সময়টা is a period of preparation. প্রিপারেশনের সময়, কি প্রিপারেশন? ফর অ্যাডাল্টহুড মানে বয়স্ক হওয়ার জন্য একটা, মানে বয়স্কর হওয়ার প্রিপারেশন একটা সময়। ডিউরিং চলাকালীন হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস, অনেকেই বয়সন্ধিকালের সময় অনেক কিছু অভিজ্ঞতা লাভ করে। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক এবং সেক্সুয়াল পূর্ণতা ছাড়াও দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, এই সকল মানে অভিজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি? মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই বয়সন্ধিকালের সময় অনেক মানুষ সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তাদের আইডেন্টিটি ডেভেলপ হয়, তাই না ভাইয়া? দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড, প্রয়োজনীয় স্কিলগুলো অর্জন করে। টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, যেগুলোর কারণে সে বড়দের সাথে, অ্যাডাল্টদের সাথে রিলেশনশিপ রাখতে পারে। and rules and the capacity for abstract reasoning, এবং মানে রুল রাখতে পারে, মানে বড়দের সাথে ভূমিকা রাখতে পারে। and এবং the capacity for abstract reasoning, এবং মানে যুক্তি দেওয়ার ক্ষমতা তৈরি হয়। শেষ। while adolescence is a time for tremendous growth,
অ্যাডোলেসেন্স সময়টা হচ্ছে ট্রিমেন্ডাস গ্রোথ, ভয়ানক গ্রোথ এন্ড পটেনশিয়ালস এবং কার্যকারিতা। ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটাকে মানে ঝুঁকির সময় হিসেবে বিবেচনা করা হয়। ডিউরিং হুইচ সোশ্যাল কন্টেক্সট এক্সাপ্টস পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, সামাজিক বিষয়গুলো খুব মানে সোশ্যাল কন্টেক্সট যেগুলো আছে সামাজিক বিষয়গুলো মানে খুবই প্রভাবিত করতে পারে এই বয়ঃসন্ধিকালের পোলাপানদেরকে। এই পর্যন্ত যদি আসে হয় এই পর্যন্ত আসবে, আর যদি আসে না হলে পরবর্তী থেকে শেষ পর্যন্ত আসবে। ঠিক আছে, এটা একটা শেষ। লেখো যে বয়ঃসন্ধিকালের এই প্যাচটা দুই ভাবে আসতে পারে, 1 থেকে 3 পর্যন্ত আসতে পারে, অথবা 4 থেকে 6 পর্যন্ত আসতে পারে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত বলেছি। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই অনেক ঘুমাইতে পারবা, একটু তো কষ্ট করতে হবে। আমি এই যে এলোমেলো করে পড়াচ্ছি, আমি কি এরকম করে পড়াই? এখন আমি নিজে তো তুমি বুঝো, একজন যদি এই যে রাইটিং পড়াইলাম, প্যাসেজ পড়াইলাম 5টা, এখন আবার 5টা, তো আমার নিজেরও তো অনেক কথা এলোমেলো হবে, তো তারপরও মোটামুটি জেনে নিতে হবে। না বললো তাইলে এইটা হচ্ছে হয়তো, তাইলে সবাই লিখো যে হয়তো ওই কতটুকু আসতে পারে, অথবা এখান থেকে আসতে পারে। মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার, এবার দ্রুত বলবো। মেনি অ্যাডোলেসেন্টস, এই অ্যাডোলেসেন্ট যখন আসে, যখন টি দেখবে তখন মনে করবে কিশোর কিশোরী, আর অ্যাডোলেসেন্স যখন দেখবে তখন মনে করবে বয়ঃসন্ধিকাল। টিটা থাকলেও কি কিশোর কিশোরী, বলো অনেক কিশোর কিশোরী। এইটা ভালো লাগছে না? বলো টি থাকলেও কি কিশোর কিশোরী, বলো অনেক কিশোর কিশোরী ফেস করে প্রেশার, চাপ, টু ইউজ অ্যালকোহল, অ্যালকোহল ব্যবহারের চাপ ফেস করে, সিগারেট ব্যবহার চাপ ফেস করে, অথবা আদার ড্রাগস, অথবা অন্যান্য ড্রাগ গুলো গ্রহণ করার জন্য, মাদক, থ্রু ইন্টিমেট সেক্সুয়াল রিলেশনশিপ, অথবা সেক্সুয়াল রিলেশনশিপে শুরু করার জন্য, পুটিং দ্যামসেলভস এট হাই রিস্ক, তারা নিজেদের উচ্চ ঝুঁকিতে রাখে ফর ইন্টেনশনাল এন্ড আনইনটেনশনাল ইনজুরি, তারা ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে ইনজুরির মধ্যে নিজেদেরকে রাখে। আনইন্টেন্ডেড প্রেগনেন্সি, অনিচ্ছাকৃতভাবে প্রেগনেন্সিতে চলে যায়, এন্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং সেক্সুয়ালি যে রোগগুলো আছে সেগুলো হয়, যা ইনক্লুডেড এর মধ্যে হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি রোগটা হয়ে যায়। তাহলে 4 নাম্বার হচ্ছে অনেকে এই বয়সে অ্যালকোহল আসে তাদের সামনে সিগারেট আসে, তাদের সামনে ড্রাগ আসে, এবং সেক্সুয়ালি ইন্টিমে ইনিশিয়েট সেক্সুয়াল মানে সেক্সুয়াল শুরু করার ব্যাপার স্যাপার আসে, সম্পর্ক, এইগুলো করার মাধ্যমে পুটিং দ্যামসেলভস এট হাই রিস্ক, তারা নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকিতে রাখে, এবং তারা অনিচ্ছাকৃতভাবে প্রেগনেন্সির ব্যাপার স্যাপার হতে পারে, এবং এই কারণে তাদের এইচআইভি রোগটা হতে পারে। আচ্ছা, মেনি অলসো এক্সপেরিয়েন্সেস, অনেকে অভিজ্ঞতা হয় এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, মানে মানে ব্যাপকভাবে সবার সাথে মিশা, এই যে হঠাৎ করে সে ব্যাপকভাবে সবার সাথে মিশার ক্ষেত্রে যে ব্যাপার স্যাপার, এটার অভিজ্ঞতা হয়, এন্ড মেন্টাল হেলথ প্রবলেমস, এবং মানসিক স্বাস্থ্য সমস্যা ভোগে। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড বিহেভিয়ার প্যাটার্ন, আচরণগত প্যাটার্ন গুলো, এই সময় যে প্যাটার্ন গুলো এস্টাবলিশড, মানে এই সময় পোলাপেন যা করে বড় হইলে তাই করবে। ডিউরিং দিস পিরিয়ড, এই সময় পোলাপান যা করে, সাচ যেমন ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, যে ড্রাগ ইউজ করে সে বড় হলে ড্রাগ ইউজ করবে, অথবা যে অ্যাভয়েডেন্স যে বাদ দেয় সে তাইলে বাদে দিবে। টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, যে মানে সেক্সুয়াল ঝুঁকিতে সে যায়, অথবা অ্যাবস্টেনিং যে বর্জন করে, যে নিজেকে সেক্সুয়ালে রাখে অথবা সেক্সুয়াল বর্জন করে, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ এন্ড পজিটিভ ইফেক্টস, এটার আছে দীর্ঘ সময়ের নেগেটিভ অথবা পজিটিভ প্রভাব অন ফিউচার হেলথ, ভবিষ্যতের স্বাস্থ্যে। যে মানে খারাপ কাজ করবে সে নেগেটিভ হবে, যে ভালো করবে সে পজিটিভ হবে, এবং এটার হচ্ছে ভাইয়া ফিউচারে হেলথের জন্য মানে একটা ব্যাপার স্যাপার থাকবে, এন্ড ওয়েলবিং তার ভালো থাকার জন্য। এজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস, বয়স্ক যারা তাদের হচ্ছে অদ্বিতীয় সুযোগ সুবিধা আছে, টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস, হ্যাঁ মানে কিশোর কিশোরদেরকে প্রভাবিত করতে, কিশোর কিশোরদেরকে বোঝানোর জন্য অ্যাডাল্ট যারা আছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। অ্যাডোলেসেন্টস, এরপরে ধরো আর অল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস, অ্যাডোলেসেন্ট যারা আছে কিশোর কিশোরী যারা আছে তারা ইয়াং চিলড্রেন এবং বয়স্ক থেকে একদম ভিন্ন। স্পেসিফিকলি বিশেষভাবে অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, এই যে কিশোর কিশোরীরা জটিল বিষয়গুলো বুঝতে সক্ষম নয়, অথবা দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার এন্ড কনসিকুয়েন্স, কোনো বিষয়ের আচরণ এবং সেটা করলে কি ফলাফল হবে তারা বোঝে না। ধরুন এই যে ভাইয়া ফলাফল সিগারেট খায় অথবা মাদক নেয়, এটার কি হবে এবং ফলাফল কি হবে এটা ফলাফল বুঝে না, বুঝলে নিত না, ওই সময় নেওয়ার কারণে এখন বড় হইল নেই। আচ্ছা, অথবা ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ,
তাদের যে মানে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার যে ব্যাপার স্যাপার কন্ট্রোল দে হ্যাভ, তাদের যেটা আছে, অথবা ক্যান ওভার হেলথ ডিসিশন মেকিং, তাদের নিজেরা নিজেদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা তাদের কন্ট্রোলে থাকে না। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যেটার মধ্যে একটা হচ্ছে সেক্সুয়াল আচরণ, তারা নিজের এটা নিয়ন্ত্রণ করতে পারে না। দিস ইনএবিলিটি, এই যে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই অক্ষমতা মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, এটা তাদেরকে বিশেষভাবে দুর্বল করে ফেলে। তো সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যৌন শোষণে, এন্ড হাই রিস্কের দিকে চলে যায়, বিহেভিয়ার্স, হ্যাঁ হাই রিস্কের দিকে চলে যায়, হাই রিস্ক বিহেভিয়ারের দিকে চলে যায়। ওকে, ল, কাস্টমস এন্ড প্র্যাকটিস মে অলসো এফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস। ল আছে না ভাইয়া, ল, আইন, ল, কাস্টমস এবং প্র্যাকটিস অলসো আরো প্রভাবিত করতে পারে কিশোর কিশোরদেরকে ডিফারেন্টলি, ভিন্ন ভিন্ন ভাবে দেন অ্যাডাল্টস, বয়স্কদের থেকে। মানে বয়স্করা ছাড়াও দেশের যে ল থাকবে, দেশে যে কাস্টমস থাকবে অথবা যে প্র্যাকটিস থাকবে, সেটাও এই কিশোর কিশোরদেরকে প্রভাবিত করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ল অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন। আমাদের দেশে যে ল গুলো আছে এবং পলিসি গুলো আছে, সেগুলো অফেন প্রায় রেস্ট্রিক্ট থাকে, সীমাবদ্ধ থাকে অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরদের প্রবেশের ক্ষেত্রে টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন। মানে প্রজননগত স্বাস্থ্যের ব্যাপারে ল এবং পলিসি মানে কিশোর কিশোরদেরকে এই বিষয়ে জানতে দেয় না। এন্ড সার্ভিসগুলো স্পেসিফিক্যালি বিশেষভাবে হয় যখন দে আর আনম্যারিড, যখন তারা অবিবাহিত থাকে, তখন পোলাপান অনেক কিছু জানে না। ইন এডিশন, অধিকন্তু, ইভেন এমনকি হয় যখন সার্ভিসেস ডু এক্সিস্ট, যদিও থাকে, মনে করো যে সার্ভিস নাই কিন্তু এটা পোলাপানদেরকে জানতে দেয় না, আর নিয়ম আছে, তারপর অনেক মানুষ লজ্জায় পোলাপানের সাথে এগুলো শেয়ার করে না। সার্ভিসেস ডু এক্সিস্ট, যদিও সার্ভিস থাকে, প্রোভাইডার attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. প্রোভাইডার যারা, তারা তাদের অ্যাটিটিউড হচ্ছে কিশোর কিশোরদের প্রতি এমন পোজ, মানে এমন পোজ দেয়, এমন অঙ্গভঙ্গি দেয়, সিগনিফিকেন্টলি ব্যারিয়ার, মনে হচ্ছে এটা বাধা, টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, এই সার্ভিসগুলো এদের ব্যাপারে ইউজ করতে বাধা আছে, এমন ভাবে ইয়ে করে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ আমরা ধরবো অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, কিশোর কিশোর নির্ভর করে তাদের পরিবারের উপরে, দেয়ার কমিউনিটিস, তাদের সম্প্রদায়ের উপরে, স্কুলের উপরে, হেলথ সার্ভিস, হ্যাঁ স্বাস্থ্য সেবার উপরে, এন্ড দেয়ার ওয়ার্ক প্লেস, তাদের কর্মক্ষেত্রের উপরে, টু লার্ন এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, বিশাল স্কিল শিকার ক্ষেত্রে, দ্যাট ক্যান হেল্প দেম, যা তাদেরকে হেল্প করতে পারে, টু কুপ উইথ দ্য প্রেশার্স, চাপগুলোকে সামলাতে, দে ফেস, তারা যা ফেস করে, এন্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং তাদের চাইল্ড থেকে অ্যাডাল্ট হওয়ার ক্ষেত্রে যেন সফলভাবে হইতে পারে। প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, পিতামাতা, সম্প্রদায়ের সদস্য, সার্ভিস প্রোভাইডার যারা আছে, এবং সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, হ্যাভ দ্য রেসপন্সিবল, তাদেরও দায়িত্ব আছে, টু বোথ প্রমোটস অ্যাডোলেসেন্টস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ইন্টারভিউ। আচ্ছা, কি জানো, বিসমিল্লাহ, প্যারেন্টস, মেম্বার অফ দ্য কমিউনিটি, পিতামাতা, কমিউনিটির সদস্য, সার্ভিস প্রোভাইডার যারা আছেন, এবং সোশ্যাল প্রতিষ্ঠান যেগুলো আছে, হ্যাভ, তাদের আছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, টু বোথ প্রমোট, উভয়, উন্নত করা অ্যাডোলেসেন্টদের মানে উন্নতিতে এবং অ্যাডজাস্টমেন্টে, এবং টু ইন্টারভিউ, মধ্যস্থ করার ক্ষেত্রে, ইফেক্টিভলি যেন তাদের মধ্যে মধ্যস্থতা করে যায়, হয় প্রবলেম অ্যারাইজ, যখন কোনো প্রবলেম আসে, যখন মানে সুন্দরভাবে মধ্যস্থতা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পেরেছি, আমার কোনো কথা কেউ কোনো মনোকষ্ট নেবে না ভাইয়া, নিজের জন্য কোনো কিছু বলি না ভাইয়া, বলতে চেয়েছি যে তোমাদের যদি সবগুলো পড়া থাকে তাহলে আসলে ক্লাসগুলো করার দরকার নেই, আর যাদের মোটামুটি পড়া একদমই নাই তারা একটু ভাইয়া ক্লাসগুলো সিরিয়াসলি করো, খারাপ হবে না। রাইটিং মোটামুটি যা পারা তাই পারবা, রাইটিং নিয়ে এখন এত মানে সিরিয়াস আর কিছু নেই। তাহলে আমরা প্রথমে আজকে পড়েছি আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং বলেছে আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে। এটা 2-3 বার রিডিং পড়ো, দ্রুত রিডিং পড়বা, দেখবে ক্যাচ করে যাবে মাথার ভিতরে অর্থগুলো। স্কিলিং মাউন্টেন পিক, নিশাত মজুমদারের পরিচয়, কিভাবে কি করেছি সেটা আমরা দেখেছি। দ্য আনবিটেন গার্লস, ওই যে ভাইয়া ময়মনসিংহ জেলা দোবার উপজেলার কালীসুন্দর গ্রামের মেয়েদের ব্যাপারে পড়েছি। ফ্যামিলি রিলেশনশিপ বলেছি যে কেমনে কেমনে রিলেশনশিপ হয়। দ্য স্টর্ম স্টেজ অফ অ্যাডোলেসেন্স, এখানে 2টা পর্ব আছে, 2 ভাবে পর্ব আসতে পারে, যেটা আসুক আমরা সুন্দর করে যেন উত্তর দিতে পারি, মোটামুটি পড়লে বুঝবো। আচ্ছা, আর বিকেলে পড়েছি নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা তেরেসকা, আমেরিগো, হাই এডুকেশন, সিভিস এঙ্গেজমেন্ট।
এখন তোমাদেরকে ভাইয়া এখনই ক্লাস শেষেই এমসিকিউ এবং শর্ট প্রশ্নের পিডিএফ দিয়ে দেবো, চেষ্টা করবে এখন এই 10টা যদি পারো আর কি, যতটুকু পারো একবার দেখে নেবে, কিন্তু এমসিকিউ পড়ে হতাশ হওয়ার দরকার নেই। এখন ভাইয়া শুধু অর্থটা দেখে নিবে, ওকে? আমি অর্থের পিডিএফ দিয়ে দিবে আর কি, এমসিকিউ থাকবে শর্ট প্রশ্ন থাকবে, কিন্তু তুমি এমসিকিউ থেকে হতাশ হয় না, কারণ তুমি পরীক্ষার হলে এমসিকিউ পারবা। তুমি এখন একটা প্যাসেজে 100টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ পড়তে তো সবসময় চলে যাবে, ওকে? তাই আমরা দেখা হবে আগামীকাল সকালে, আগামীকাল সকালে ইনশাল্লাহ আমাদের আরো 5টা প্যাসেজ নিয়ে দেখা হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকো ভাই, আল্লাহ আশা করছি সবাই বুঝতে পেরেছো, ওকে? আগামীকাল সকালে আমাদের, ভাই এই প্যাসেজটা ভালো বলতে ভালো খারাপ তো বুঝি না, কারণ এই প্যাসেজ গুলো তো আসবে, বুঝো না ভাই? এ তো ভালো খারাপ কথা বলতেছি, যেটা আসবে সেটা তো বলতে হবে। আচ্ছা, আগামী সকালে আমরা এগুলো পড়বো, সাথে চেষ্টা করব এখান থেকে যদি পড়াইতে পারি, ওকে? এই সবগুলো প্যাসেজ তোমাদেরকে পড়তে হবে, নাইলে ভাইয়া ভালো করতে পারবে না। ভাইয়ের জন্য দোয়া করিও। কেউ যদি আমার কোনো কথায় মনোকষ্ট নিয়ে থাকো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ইনশাল্লাহ সকাল 10টা 30-এ বাকি প্যাসেজের ক্লাসগুলো নিয়ে দেখা হবে, বিকেলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেজ নিয়ে দেখা হবে, সন্ধ্যা ফ্লোচার্ট সামারি এবং শর্ট প্রশ্ন কিভাবে উত্তর দিবে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এখনই পিডিএফ দিয়ে দিব সকাল 10টা 30-এ ভাইয়া, 10টা 30-এ।